ঝিলও তার ব্যতিক্রম নয়। সূক্ষ্ম ভাবনায় মনের ফাঁক ফোকরে গহীন ব্যথা অনুভব হলো। রোহনের হাতের স্পর্শে ঝরঝর কাঁদে। ভাইকে জড়িয়ে ব্যথা কমানোর চেষ্টা চালায়। আপন মানুষ নাকি ব্যথা কমায়, কিন্তু ব্যথা কমছে না কেন? ব্যর্থতায় নুইয়ে যাচ্ছে ঝিল। পাপাদের সাথে কথা বলে না, তবুও তাদের কঠোরটা যাচ্ছে না। আজ মনে হচ্ছে খুব পর হয়ে গেছে। এভাবেই বুঝি সম্পর্ক ঠুনকো হয়ে যায়। মৌনতা খাবার নিয়ে আসে। রোহান খাবার হাতে নিতেই সরে যায় ঝিল। কথা না বাড়িয়ে অভিনবকে ফোন লাগায়। হ্যাঁ রোহান, সব ঠিক আছে। খাচ্ছে না মানে? জোর করো। আমাদের কথা মানেও? আজ তো বেদও হয়ে গেছে। আগে ভাইদের ভালোবাসতো, এখন বাসে না। রোহনের কথায় ঝিল কিছু বলে না। মনের ব্যথা সারানোর উপায় অভিনবের সাথে সান্নিধ্য। হাজার বছর দূরে থাকলেও কষ্ট হয় না, যদি না বিচ্ছেদের রেখা সৃষ্টি হয়। মানুষ তো আশা নিয়েই বাঁচে। আচ্ছা, ফোন দাও, আমি দেখছি। ফোন দিতেই ঝিল নাকচ করে দেয়। কথা বললে ব্যথা বাড়বে। মৌনতা বোঝার অভিনবের ও তো কষ্ট হচ্ছে। পরিশেষে ফোন কানে তুলে মেয়েটা। রোহন ইশারা করে মৌনতাকে বাইরে আসতে। মৌনতার মধ্যে আড়ষ্টতা দেখে নিজেই হাত ধরে বাইরে নিয়ে যায়। দ্রুত গতিতে বলে, পাশের গেস্ট রুমে ঘুমিয়ে পড়ো। ঝিল একা থাকুক আজ। মৌনতা মাথা ঝাঁকায়। রোহনের লম্বা কদম ফেলে নিজের রুমে এগিয়ে যায়। কেউ কোনো কথা বলছে না। একে অপরের নিঃশ্বাসগুলো গুনে চলেছে। ভারী নিঃশ্বাসে প্রকৃতিও যেন ছন্দ তুলছে। অভিনবের অতি কাতর কণ্ঠে ভেসে আসতে ঝিলের চিত্ত কেঁপে উঠল। ঝিল, হুম। কেন পাগলামি করছো তুমি? এইভাবে না খেয়ে শরীর খারাপ করবে, আমার চিন্তা হবে না? বলো। আমি পারছি না আর। ভালোবাসো তো আমায়? অভিনব, তাহলে কেন গুটিয়ে যাচ্ছ? দুর্বলতার পরিচয় দিয়ে কি বোঝাতে চাও? আমাদের ভালোবাসা কপুরের ন্যায়? আমি জানি না, কিছুটি জানি না। আমি তোমাকে না পাওয়ার বেদনা আমি মেনে নিতে পারছি না। কেন আমাদের দূরে যেতে হচ্ছে? কেন তুমি থেকেও নেই? আমি যে তোমাতে অভ্যস্ত হয়ে গেছি। এই কয়েকটা দিন আমি আমার জীবনের সেরা মুহূর্ত উপভোগ করেছি। নিজের অনুভূতির সাথে পরিচিত হয়েছি। আমি আমি ভালোবাসি তোমায়, খুব ভালোবাসি। ঝিলের কণ্ঠে অভিনবের বুকে ব্যথা অনুভব হলো। সান্ত্বনার বুলি দিতে চায় না, তবে কাল যেহেতু দেখা করার সুযোগ মিলবেই, তাই বলতে ইচ্ছে হলো। তবে মনের গহীন থেকে সেই ইচ্ছাটা দমিয়ে নিল। যদি দেখা না হয়? সারা রাত প্রেমালাপ করেছো কখনো? মানে? এই যে, সারা রাত কথা বলা। যদি তুমি খেয়ে নাও তো আমি সারা রাত কথা বলবো। আই মিন, ফোনে চার্জ শেষ না অবধি। থাকবে তো আমার সাথে? একটু ভালোবাসার সান্নিধ্য দেবে তো আমায়? নিঃশ্বাস গোনার সুযোগ দেবে আমায়? ক্যাফেটেরিয়াতে বিশাল সমাবেশ বসেছে। সমাবেশের প্রধান আকর্ষণ মির্জা পরিবার আর শিকদার পরিবার। প্রচণ্ড অবাকের সহিত দাঁড়িয়ে আছে অভিনব, ঝিল। সকালে প্ল্যান করে এসেছিল অভিনব আর ঝিল, তবে যেটা হলো সেটার জন্য মোটেও প্রস্তুত ছিল না তারা। ক্যাফেতে শিকদার পরিবার আর মির্জা পরিবার আগেই উপস্থিত ছিল। এখন পিনপিন নীরবতা চলছে। অভিনবের হাতটা চেপে ধরে রেখেছে ঝিল। ভয়ে গলা শুকিয়ে গেছে। অভিনবের দৃষ্টি বরাবরের মতোই স্থির। আজব লোক, এমন কঠিন পরিস্থিতিতে ও কী করে শান্ত আছে? জি, অবশ্যই আছে বড় মামা, কিন্তু ঝিলও আমার কাছে গুরুত্বপূর্ণ। আমি সবাইকে নিয়েই বাঁচতে চাই। ইব্বান ভ্রুকুটি করে তাকালেন। ইকবালের দিকে তাকিয়ে বিরক্তি প্রকাশ করলেন। দুটো পরিবারে ঝামেলা চলছে, তার উপর আরেক ঝামেলা। তাই এক গভীর সিদ্ধান্ত নিয়েছেন ওনারা। ছেলেমেয়েরা যখন নিজেদের মতামতকে গুরুত্ব দিচ্ছে, তাই একটা সুযোগ দেওয়া দরকার। ইকবাল ঝিলের পাশে এসে দাঁড়ালেন। মাথায় স্নেহের হাত রেখে বললেন, পরীক্ষা? কথাটা অবাকের সহিত বলল ঝিল। অভিনবের মুখে একটু চিন্তার ছাপ দেখা গেল। ঝিল ভাইদের দিকে তাকালো। ভাইরা নিশ্চুপ দাঁড়িয়ে। যখন পরিবারের কঠিন সিদ্ধান্ত হয় তখন ছোটরা কথা বলে না। তবে ঝিলের দৃষ্টি দেখে রোহন বলে ফেলল, কি পরীক্ষা বড় কাকা? কি পরীক্ষা বড় পাপা? হোয়াট? আমি তোমাদের ছেড়ে? তুমি তো তোমার সিদ্ধান্তে অটল। আমাদের ছেড়ে থাকার জন্য তুমি প্রশস্ত। তাহলে সমস্যা কোথায়? তুমি যেমন পারবে আমরাও পারবো। শেষ কথাটা বলার সময় জাফরের গলা ধরে আসলো। চোখে পানি চিকচিক করছে, তবুও তিনি কঠোর গলায় বললেন, ওদেরকে সিদ্ধান্ত নেওয়ার জন্য সময় দেওয়া হোক। একে একে সবাই বের হয়ে গেল। অভিনব আর ঝিলকে কথা বলার জন্য কিছুটা সময় দেওয়া হলো। অহেদের দিকে এক পলক তাকালো অভিনব। তিনি আশ্বস্ত করলেন। মুহূর্তে পরিবেশ থমকে গেল। আধা ঘন্টা পর দুজনে একমত পোষণ করলো। যেহেতু পরিবারের সবাইকে নিয়ে থাকতে চায়, তাই এই পরীক্ষাটা দিতেই হবে। ঝিলের চোখ ও মুখ ফুলে গেছে, কারণ শর্তে উল্লেখ করা আছে আগামী 1 বছর কেউ কারোর সাথে দেখা করতে পারবে না। অভিনব এত বোঝানোর পরও মেয়েটার মস্তিষ্ক মানতে চাইছে না। দুজনে দুদিক ফিরে বসে রইল। অভিনব বেশ কিছুক্ষণ ভেবে বলল, আমরা ফোনে যোগাযোগ রাখতে পারবো তো?
ঝিল উত্তর দিল না। অভিনবের মুখে আষাঢ়ের মেঘ জমে গেল। দুপরিবার এমন একটা সিদ্ধান্ত নিয়েছে যে দিশা পাওয়া যাচ্ছে না। ঈসহ আজকে সবাই মিলে প্ল্যান করার কথা ছিল, কিন্তু এরা সবাই আরও এক ধাপে গিয়ে। ঝিলের দুই বাহু টেনে ধরতে ফ্যাচ ফ্যাচ করে কেঁদে উঠল ঝিল। মনের ভাঙচুরে ব্যথিত অভিনব। ঝিলকে সান্ত্বনা দিতে গিয়ে নিজেই অশান্ত হয়ে পড়ল। দুই হাতে নিজের চুল খামচে ধরল। ঝিলের সেদিকে ধ্যান নেই। হঠাৎ করে অভিনবের বুকে মাথা রাখল ঝিল। প্রশান্তিতে চোখ বুজে নিল। অভিনবের হৃদস্পন্দন বেড়ে গেছে কয়েক গুণ। আমরা পারবো না ঝিল। আমাদের ভালোবাসাটা কি এতটুকুই ঠুনকো? সামান্য হাওয়াতেই যা ভেঙে যায়। আমি নিজেকে সামলে নিয়েছি, আমাদের পারতেই হবে, চেষ্টা করে যাব, বাকিটা আল্লাহর ইচ্ছা। ঝিলের এমন পরিবর্তনে হতবুদ্ধি হারিয়ে ফেলে অভিনব। একটু আগে যে মেয়ে বাচ্চাদের মতো ফ্যাচ ফ্যাচ করে কাঁদছিল, সেই মেয়েটা এখন পূর্ণ বয়স্কদের মতো কথা বলছে, আশ্বস্ত করছে সেই মেয়েটাই। সবাইকে আসতে দেখে অভিনব ঝিলের থেকে দূরে সরে গেল। না জানি কি হতে চলেছে, কি আছে ভাগ্যে কে জানে। একটাই প্রার্থনা, শেষটা যেন সুখময় হয়, না হলে মৃত্যু যন্ত্রণা ভোগ করতে হবে। বিচ্ছেদের নীল ব্যথা অনুভব করার শক্তি যে নেই। ব্যাগ গোছানো শেষ মৌনতার। দুটো ব্যাগ গোছাতে গোছাতে তার অবস্থা নাজেহাল। হাঁটুতে থুতনি গুজে নিষ্পলক তাকিয়ে আছে ঝিল। আজকে শিকদার পরিবারের অবস্থান করতে হবে। এত এত মানুষের সাথে কি করে থাকবে, আদৌ কি মানিয়ে নিতে পারবে? সব মিলিয়ে চিন্তার শেষ নেই। মৌনতা আরক্ত হয়ে বলল, এভাবে বসে থাকলে কোনো কিছু হবে? জীবনটা তো আর থেমে থাকবে না। তো কি করতে বলছিস? সঠিক ভাবনা ভাবতে বলছি। মনোবল বাড়া, সাহস জোগাড় কর। গা দুলিয়ে হাসে ঝিল। যার ভবিষ্যৎ ধোঁয়াশা তার আবার মনোবল। মানুষ না হয়ে পাথর হলে না হয় নির্নিমেষ মনোবল বেড়ে যেত। এখন কি করে সম্ভব? ঝিলের ভাবনার মাঝে উপস্থিত হয় রোহন আর আহনাফ। চোখ মুখে কালি জমেছে। সারা রাত ঘুমায়নি। মোট কথা মির্জা পরিবার কাল সজাগ ছিলেন। সব থেকে প্রিয় সদস্যকে বিদায় জানানো মোটেও সহজ কার্য নয়। ঝিল, বনু এভাবে ভেঙে পড়ছিস কেন? মাথায় আহনাফের স্পর্শ পেয়ে চমকে তাকায়। কোটরে যাওয়া চোখগুলো পিটপিট করছে। একটু হাসার চেষ্টা করে ভাইয়ের বাহু ধরে উঠে দাঁড়ালো। যেন শরীরে বিন্দু পরিমাণ শক্তি নেই। নীলাভ আকাশের বুকে যেমন মেঘ জমে, ঠিক তেমনই মেঘ জমেছে তার বুকে। অভিমানে কান্না চলে আসছে। নিজেকে সামলে নিয়ে রোহনের দিকে এগিয়ে যায়। একটু হাসে, যে হাসিতে ছেলেটার বুক ভারী হয়। অতি সাবলীল গলায় ঝিল বলে, এমন দিন দেখতে হবে জানলে মির্জা পরিবারে জন্মগ্রহণ করতাম না। সুখ না থাকলে মানুষ সুখের পেছনে ছোটে। আমি ঠিক কিসের পেছনে ছুটছি বলো তো? ধোঁয়াশা, অন্ধকার ভবিষ্যতের দিকে। একটু ভুল হলেই সমস্তটা শেষ। বোন, হাত উঁচিয়ে আহনাফকে থামিয়ে দেয় ঝিল। চোখের পানি যেন বাঁধ ভেঙেছে। ভাইয়ের দুই বাহু ঝাঁকিয়ে ঝরঝর করে কেঁদে ওঠে। হঠাৎ করে মেঝেতে বসে পড়ে, হাত পা ছড়িয়ে কাঁদে। অশরীরী মতো কান্নার আওয়াজের সাথে ভেসে আসে অভিমানের কণ্ঠস্বর। এত সুখ কেন দেখালে বলো তো? আমি তো সুখী ছিলাম, যা চাইতাম তাই পেয়ে যেতাম। একটা ব্যথা ছিল, যে ব্যথা ভোলানোর চেষ্টা তোমরা করেছো। অভ্যস্ত হয়ে গিয়েছিলাম আমি। তবে এখন কেন ব্যথা ভোলানোর কেউ নেই? সুখ দেখিয়ে কেন সুখ কেড়ে নিলে তোমরা? উত্তর আছে তোমাদের? কারো মুখে কোনো কথা নেই। এরই মাঝে রোহন বেরিয়ে যায়। চোখ দুটো ব্যর্থ হয়েছে। বোনের সামনে নিজের দুর্বলতা প্রকাশ করে আরও দুর্বল অনুভব করতে চায় না। মৌনতা এক কোণে দাঁড়িয়ে হিচকি তুলে কাঁদছে। বেস্ট ফ্রেন্ডের কষ্ট যেন ওকে নুইয়ে দিয়েছে। ছুটে চলে যায় সে। মিনিটের মাঝে চলে আসেন জাফর মির্জা। অত্যন্ত কঠোর তার কণ্ঠস্বর, যা ক্ষণে ক্ষণে অবাক করে ঝিলকে। যেই পাপা মেয়ের প্রতিটা কথাকে কথা হিসেবে নয়, বরং কর্তব্য হিসেবে পালন করেছে, সে আজ এতটা পরিবর্তন। ঝিলের চোখে আঙ্গুল দিয়ে দেখানো হলো মানুষ বদলায়। গলায় একদলা থুতু চলে আসলো। এমন পরিবার তার, যে পরিবার নিজের শত্রুতা বহন করার জন্যে মেয়ের সুখ কেড়ে নেয়। মুহূর্তে রাগ অভিমানে বিদ্রূপে পরিণত হলো। নিজের জন্যেই বাঁচতে হয়, জীবনে একাই লড়াই করতে হয়। কেউ শেষ অবধি পাশে থাকে না। আহনাফের দিকে তাকিয়ে প্লাস্টিকের হাসি দিয়ে বলল, আমাকে গাজীপুর দিয়ে আসো ভাইয়া, কথা বাড়িও না। চলে যেতেই হবে যখন, তো আগে যাওয়াই ভালো। কায়া দেখলে মায়া বাড়ে, আমি চাই না মায়া বাড়াতে। সবাই আমায় দূরে ঠেলে দিতে পারলে আমি কেন পারবো না? কথাগুলো ধনুক থেকে ছোড়া তীরের মতো বুকে বিঁধল। জাফরের চোখে অশ্রুর ঘনরেখা। ঝিল সেদিকে তাকালো না। বেরিয়ে আসলো করিডোরে। বড় পাপার মেজ পাপাকে দেখতে পেল। সামান্য হাসলো। দোয়া নেওয়ার ইচ্ছে হলো না, তবুও সবাইকে সালাম করে গেল। পাঁচ ভাই দাঁড়িয়ে ঝিলের দিকে হাত বাড়াতেই ঝিল বলল, পরকে আপন করার চেষ্টা করো না। আসি, সবাই ভালো থেকো। রোহান ভাইয়া মনুকে সেফলি বাসায় পৌঁছে দাও। বোনের শেষ ইচ্ছেটা দায়িত্ব নিয়ে না হয় পালন করলে। রোহনের গলা ধরে আসে। আহনাফের সাথে হাঁটা লাগায়। এক পা দুপা করে
সপা পেরিয়ে গাড়িতে উঠে বসে, সা সা করে ছুটে চলে গাড়ি। পেছনে ঘুরে না ঝিল। প্রচণ্ড মায়া, যে মায়া মানুষকে অমানুষ করে তোলে, আবার যে মায়া অমানুষকে মানুষ করে তোলে। আহনাফ আর সাদাত একটু দূরে দাঁড়িয়ে আছে। ঝিল আর অভিনবকে দেখা করার সুযোগ দিয়েছে। ঝিলের নির্লিপ্ত চাহনির সাথে মুখের ঘনঘটা অভিনবকে অবাক করে দিল। কেন যেন হাত বাড়াতে উসখুস করছে তার মন। অভিনবের আড়ষ্টতা দেখে ঝিলই এগিয়ে আসলো। দুজনার চোখাচোখি হলো। ঝিল হাসলো, সাথে অভিনব বেশ সাবলীল গলায় বলল, আমি অপেক্ষা করব অভিনব। জানি না কি হবে, তবে শেষ দিন অবধি আমি তোমারই থাকবো। আমিও। কথাটা পরিপূর্ণ না করে ঝিলকে জড়িয়ে নিল। ঝিলের ঘাড়ে মুখ গুজে দিয়ে বলল, কি মোহ দিয়েছো তুমি। আমি যে পাগল হয়ে গেছি। আমাদের পথ এতটা দুর্গম না হলেও পারত যদি আমি তোমাকে হারিয়ে ফেলি। কখনোই না। না আমি তোমাকে হারাবো, আর না তুমি আমায় হারাবে। লড়াই করার আগেই হেরে যাবে। অভিনব উত্তর দেয় না। ঝিলকে একদম নিজের সাথে মিশিয়ে নেয়। অভিনবের চোখ থেকে এক ফোঁটা পানি গড়িয়ে পড়তে ঝিলের অন্তর কেঁপে ওঠে, খামচে ধরে অভিনবকে। হঠাৎই অনুভব হয় 365 দিন, 8760 ঘন্টা, 5,25,600 মিনিট, 3,15,36,000 সেকেন্ড দূরে থাকতে হবে। বুকের ব্যথা তীব্র থেকে তীব্র হলো। ঝিল নিজেকে ছাড়িয়ে নিয়ে অভিনবের হাত দুটো মুঠোবন্দি করলো। মুহূর্তে হেসে ফেলল। অভিনবের হাতের কাছে সে পিচ্চি। অভিনব ভেগা চাহনিতে ঝিলকে দেখে নিল। ঝিলের কপালে শুষ্ক ঠোঁট ছুঁয়ে হাসলো। হাসি মুখে বিদায় দিতে চাইলেও কান্না চলে আসলো। দু চোখ যেন প্রতিযোগিতায় নেমেছে। ঝিল দুহাত দূরে এগিয়ে ঘুরে তাকালো। অভিনবকে পেছন থেকে জড়িয়ে ধরল। একসাথে এতগুলো অচেনা মুখের সামনে দাঁড়িয়ে আছে ঝিল। কয়েক মিনিটের দেখাতে কি চেনা হয়? প্রতিটা মানুষকে একবার কিংবা দুবার দেখেছে, কারোর সাথেই কথা হয়নি। সবার মাঝে দাঁড়িয়ে থেকে নিজেকে কার্টুন মনে হচ্ছে। কোন স্থানে ছিল আর আজ কোন স্থানে আসতে হয়েছে। ভেতর থেকে ভয় যেন গলা টিপে ধরেছে। শুকনো ঢোক নেওয়াটাও দুষ্কর হয়ে পড়েছে। প্রতিটা সদস্যই তার থেকে বড়, শুধুমাত্র ফুল, রূপা আর দানেশ ছাড়া। বারবার ফুলের দিকে তাকাচ্ছে ঝিল। এক হাতের 5টা আঙ্গুলি মুখে পুড়ে দাঁড়িয়ে আছে মেয়েটা, যেন গভীর মনোযোগে দেখছে সে। ঝিল বিষয়টা আরক্ত করতে পারল না। ইহরিমা ভাইয়ের দিকে করুণ চোখে তাকালেন। মেয়েটাকে সাহস দিবে যে তারও জো নেই। ইব্বান ঝিলের দিকে তাকালেন না। মেয়েটার মুখ দেখে ভেতর থেকে মায়া আসে, তবুও গলে গেলে চলবে না, তাই কঠোর কণ্ঠে বললেন। কথাগুলো বলেই গটগট করে চলে গেলেন ইব্বান। বড় মামুনির মায়া হলো, তবে স্বামীর নির্দেশ আছে ঝিলকে কেউ সাহায্য করতে পারবে না। ঝিলকে গেস্ট রুমে নিয়ে যাওয়া হলো। ঝিল মাথাটা নিচু করে নিয়ে মিনমিন কণ্ঠে বলল, বড় মামুনি, আমি কি অভিনবের ঘরে থাকতে পারি? ভারী অবাক হলেন উনি। ঝিলের মায়া ভরা মুখের দিকে তাকাতেই চোখ ভরে উঠল। বিনা বাক্য ইশারা করে অভিনবের ঘরটা দেখিয়ে দিলেন। ঝিল অদ্ভুতভাবে হাসল। অভিনবের ঘরের দিকে ছুটে গেল। প্রতিটা স্থানে অভিনবের ছোঁয়া রয়েছে। বাচ্চাদের মতো আচরণ করছে ঝিল। ঘরের এক কোণে দাঁড়িয়ে ফুল সেটাই দেখছিল। এখনও মুখে আঙ্গুল পুড়ে রেখেছে। এক পর্যায়ে ঝিলের চোখ যায় ফুলের দিকে। লজ্জা মিশ্রিত কণ্ঠে বলে ওঠে, তুমি এখানে? ফুল লজ্জায় পড়ে যায়। মাত্র কিছুক্ষণের মধ্যেই ফুলের সাথে ভাব জমে যায় ঝিলের। ফুলের সাথে হাসি ঠাট্টা করছিল। তখনই রুমে আসেন ইহরিমা। ফুলকে ইশারায় চলে যেতে বলে ঝিলের কাছে আসেন। মাথা নত করে রাখে ঝিল। মনের ভেতর উসখুস করতে থাকে। ইহরিমা মৃদু স্বরে বলেন, তোকে আমার মেয়ে হতে হবে, পারবি না? আমি? আমার তো মেয়ে নেই, পারবি না কিছু পরীক্ষা দিয়ে আমার মেয়ে হতে? আন্টি? আম্মু বলতে হবে। ঝরঝর কেঁদে উঠে ঝিল। ইহরিমার চোখে পানি চিকচিক করছে। মেয়েটাকে দুহাতে জড়িয়ে ধরেন। পরপর কয়েকটা চুমু খেয়ে বললেন, আমরা কেউ তোকে সাহায্য করতে পারবো না, তবে দোয়া তো থাকছি। আমার মেয়ে হতে হলে একটু পরীক্ষা তো দিতেই হবে। আমি পরীক্ষা দিতে পারবো আম্মু, শুধু ভরসা রাখবেন। আমাদের সমস্ত পরীক্ষায় আমি উত্তীর্ণ হবই। প্রাপ্তির হাসি হাসেন উনি। অভিনব কথা বলবে তাই ঝিলকে ফোন অন করতে বলে চলে যান। ফোন অন করতেই কল চলে আসে। নাক টেনে ঝিল বলে, হ্যালো? খেতেছো তুমি? না, তেমন কিছুই না। কি করছো? মশার কামড় খাচ্ছে। মানে? আগে বলো, মামারা কি শর্ত দিয়েছে তোমায়? পরিপূর্ণ সংসারই হতে হবে। বাড়ির অন্য বউরা যেভাবে কাজ করে ঠিক সেভাবেই কাজ করতে হবে। হোয়াট? তুমি পারবে তো ছেল? ঘর কন্যার কাছে তুমি তো একদমই কাঁচা। ইস। আমি চেষ্টা করব অভিনব। তোমাকে পাপারা? ঝিলের কথা শেষ করতে দিল না অভিনব। কথা সুর পাল্টে নিয়ে বলল, তোমার পাপারা আস্ত এক পাষাণ।
গেস্ট রুম তো দূরে থাক, সার্ভেন্ট রুমে আমার জায়গা হয়নি। স্টোর রুমে থাকতে দিয়েছেন, যেখানে মশার চাষ করা হয়, বাট আই ক্যান ম্যানেজ। ঝিলের মন খারাপ হয়ে গেল। স্টোর রুমে থাকতে হচ্ছে, পাপাদের এমন আচরণের কারণ বুঝে নিল ঝিল। এরা অভিনবের ভালোবাসার পরীক্ষা নিচ্ছে। বিদেশে বড় হওয়া অভিনব কি করে থাকবে? ঝিল, কথা বলছো না কেন? তুমি কি করে থাকবে? উফ, তুমি আস্ত এক গাধা। আমি ট্রাভেলার, আমার সব ধাঁচের সাথে মানিয়ে নেওয়ার ক্ষমতা আছে। ট্রাস্ট মি, তোমার বাপাদের এমন টাইট দেব। আচ্ছা যাই হোক, খেয়ে নেও। দেখি তোমার প্রিয় বাপারা আমার জন্য কোন আদরের ব্যবস্থা করেছেন। এসে থেকে যা জামায়াতের করছেন। ঝিল ফোন রেখে দেয়, মনে তিক্ততা চলে আসলো। এমন বিদঘুটে পরীক্ষা নেওয়ার আইডিয়া কার মাথা থেকে এসেছে? নিশ্চয়ই সেই ব্যক্তি প্রেমে ছ্যাঁকা খেয়েছে। নিজ ভাবনায় থতমত খেয়ে যায়। প্রচুর ক্লান্ত থাকায় ডিভাইনেই ঘুমিয়ে পড়ে। দুই হাতে কপাল চাপকে ধরে নেয় অভিনব। পায়ের আঙ্গুলগুলো উঠানামা করে মেঝেতে ছন্দের সৃষ্টি করতে ডাক আসে ছেলেটার। একরাশ বিরক্তি ফুটে ওঠে। মশার কামড় খেয়ে শরীর যেন ফুলে উঠেছে। স্টোর রুমটাকে জঙ্গলের থেকেও বিদঘুটে মনে হচ্ছে। মনে মনে দু চারটা গালি দিতে লাগলো। রাফাতের কাঁধে হাত রেখে রসিকতার স্বরে বলল, তোমার গ্রেট বাবা কাকারা আমার কল্লা কাটার জন্য ডেকেছে বুঝে? খানিকটা তেমনই ভেবে নিন। হাঁসের খামারে পাঠাবে আপনাকে, তাও হেঁটে যেতে হবে কয়েক মাইল। মির্জাপুরের শেষ মাথাতে আমাদের বিশাল খামার। হেঁটে কেন? আরামের কথা বলে যান ভাই, আমি নিজেও বুঝলাম না এমন শাস্তি কেন দিচ্ছে। ঝিলের জন্য মন খারাপ হচ্ছে, বেচারি জানতে পারলে কেঁদে ভাসাতো। গা দুলিয়ে হাসে অভিনব। হাঁসের খামারে যাওয়া হয়নি কখনো, ভালোই হবে, নতুন এক এক্সপিরিয়েন্স হবে। রাফাত দীর্ঘশ্বাস ফেলে বলল, আমার বোনটা খুব লাকি, তাই না অভিনব ভাই? লাকি তো আমি। তোমার বোন আমার জীবনে আসায় আমি নতুনকে জানতে পেরেছি। রঙিন আকাশে ধূসর রঙের প্রজাপতিটা খুব মানায়, বুঝছো? তোমার বোনটাও তেমনই, আমার মন আকাশের ধূসর রঙের প্রজাপতি। রাফাত হাসলো, দু চোখ ভরে দেখলো অভিনবকে। ভালোবাসলে এমনভাবে বাসো যাকে ছাড়া প্রতিটা মুহূর্ত হবে মৃত্যুসম। 7 দিন ধরে কাহিল অবস্থা অভিনবের। হাঁসের খামারের মতো বিশ্রী জায়গায় রোজ আসা যাওয়া করতে হচ্ছে, তাও পায়ে হেঁটে। সাথে হাঁসের ময়লা পরিষ্কার করতে হয়, গন্ধে বমি চলে আসে তার। অন্যদিকে প্রথম দিন চা বানাতে গিয়ে হাত পুড়িয়ে ফেলেছে ঝিল। অসহ্য যন্ত্রণা নিয়ে পুরো বাসা ঝাড়ু দিতে হয়েছে। দুজনার একজনও এ বিষয়ে একে অপরকে অভিযোগ করেনি, হাসি মুখে সহ্য করে নিয়েছে। হায় রে ভালোবাসা, দুই পরিবার থেকেই শাস্তি দেওয়া হচ্ছে। প্রতিযোগিতা চলছে কে বেশি শাস্তি দিতে পারে। সারাদিন গরুর মতো খেটে রাত 11টায় স্বস্তি পেয়েছে অভিনব। ফোনে চার্জ নেই, দ্রুত চার্জ দিয়ে কল লাগালো। দুবার রিং হতেই ফোন রিসিভ করলো ঝিল। কেমন আছে ঝিল? আমিও ভালো আছি। রান্না করতে হয়েছে আজ? হ্যাঁ, ইউটিউবের সাহায্য নিয়েছিলাম। তুমি যা যা বলেছিলে ভুলে গিয়েছি। সমস্যা নেই, আমি আবার বুঝিয়ে দেব। সহজভাবে সবকিছু করবে, বুঝলে? আর আগুন থেকে একটু সাবধান ছিল। ঝিল উত্তর দিল না। পোড়া হাতের দিকে নির্নিমেষ তাকিয়ে রইল। বেশ খানিকটা চামড়া উঠে গেছে। ঝিলের মনে ভয় জাগলো। তখনই অভিনব বলল, ভিডিও কল দিই, ভালো লাগছে না, কতদিন ধরে তোমায় দেখি না। ঝিল নাকচ করে দিল। নানান বাহানা দিলেও অভিনবের খটকা লাগলো। ঝিলের কথার মূল্য দিল অভিনব। শ্বাস নিয়ে বলল, চাঁদ দেখবে ঝিল? তুমি পাশে না থাকলে চাঁদটাও যে বিষাক্ত লাগে। আমি আছি তো, এই যে ফোনের এপাশ থেকে আমরা একে অপরকে অনুভব করব। যদি তুমি ক্লান্ত না থাকো তো আমি তোমার মাঝে স্বস্তি নিতে চাইছি। আমি খুব ক্লান্ত। অশ্রু ভেজা নয়নে পাপড়িগুলো মেলে দিল। হাতের যন্ত্রণাটা বেড়ে গেছে। কোনো মতে গায়ের সাথে চেপে রেখে বলল, এত ভালোবাসো কেন? আমি তো মরেই যাব। তাহলে একসাথে মরে যাই, চলো। ভেজা পাপড়ি মেলে দিয়ে পিটপিট করে তাকিয়ে ঝিল হাসলো। অভিনবের বুকে মাথা রাখতে পারলে দারুণ শান্তি মিলত। চার শেষ না অবধি কথোপকথন চলল। প্রেম এমনই এক অনুভূতি যার কাছে ব্যথা বলতে কিছুই নেই, সবটাই এই সুখ। মাঝে কেটে গেছে অনেকগুলো মাস। এরই মাঝে ঘটেছে দারুণ কিছু ঘটনা। একদিন সকালে বাগানে পানি দিচ্ছিল অভিনব। জাফর নিয়মিত ব্যায়াম করেন, অসতর্কতার কারণে পা পিছলে যায়। সে দৃশ্য দেখে ঝিলের 5 ভাইয়ার বড় 2 কাকা গগন কাঁপিয়ে হাসেন। অভিনব হাসতে চেয়েও হাসেনি, উল্টো জাফরকে সাহায্য করেছে। হাজার হোক শ্বশুর তো। অন্যদিকে আগুনের তাপে হাত মুখে কালি জমে গেছে ঝিলের। প্রতিটা কাজে আজ সে দক্ষ, যার সম্পূর্ণ ক্রেডিট অভিনবের। প্রতিটা কাজকে সহজ করে দিয়েছে সে। মোট কথা দূরে থেকেও যেন দূরে নেই, নিজ হাতে গড়ে তুলেছে ঝিলকে। ভালোবাসার ক্ষমতা বুঝিয়ে দিয়েছে। কয়েক মাসে চলেছে মিষ্টি প্রেম। সময় পেলেই কথোপকথন, রাতে চন্দ্রবিলাস, এমনকি তারাও গুনেছে দুজনে। নতুন এক অনুভূতির সাথে পরিচিত হয়েছে। ঘন্টার পর ঘন্টা পার করে দিয়ে একে অপরের নিঃশ্বাস শুনে ভালোবাসা বেড়েছে বই কমেনি, উল্টো একে অপরের কঠিন সময়গুলোতে সাপোর্ট করেছে। অভিনবের একটু বেশিই কষ্ট হয়েছে, কারণ যেসব কাজকর্ম তাকে দেওয়া হয়েছে সেগুলো এক প্রকার টর্চার, যা ঝিলের ক্ষেত্রে সহজ করা হয়েছে।
পরপর দীর্ঘশ্বাস ফেলে ইকবাল। অভিনবকে কিছুতেই হার মানানো গেল না। কঠিন কাজগুলো খুব সহজেই করে নিচ্ছে অভিনব। একদিকে যেমন বিরক্ত হচ্ছে, অন্যদিকে সুখও লাগছে। তাদের মেয়েটাকে ভালোবাসার জন্য যোগ্য এক হাত পেয়েছে। যদিও অভিনবের পরীক্ষা এখনও শেষ হয়নি, জাফর আর মনিরুলকে ডেকে পাঠান ইকবাল। গভীর সমাবেশ বসান। আমার কাছে তেমন আহামরি মন্তব্য নেই ভাই, কারণ ছেলেটা দেখতে বিদেশিদের মতো হলেও মনের দিক দিয়ে সৎ। কারো প্রতি গভীর ভালোবাসা না থাকলে এতটা টর্চার সহ্য করতে পারতো না। দুহাতে মেহেদি লাগিয়েছে ঝিল। রূপা জোর করে পরিয়েছে। ঝিলের হাতে মেহেদির রংটা বেশ ভালোই লাগছে। অভিনবের নামটা লিখতে পারলে ভালো হতো। কালো চুলগুলোতে কেমন জটলা বেঁধেছে। প্রায় বছরখানেক হতে চলল এ বাড়িতে। মির্জাবাড়ির সাথে তেমন যোগাযোগ হয় না, ইচ্ছে করেই কথা বলে না। প্রচুর রেগে আছে, যদিও সে রাগের পাত্তা কেউ দেয় না। পরপর 3 বার বুক ভরে শ্বাস নেয়। কতদিন পর অভিনবের সাথে দেখা হবে, নিজের বাসায় পা রাখা হবে ভাবতেই খুশি অনুভব হচ্ছে। দ্রুত চুল বেঁধে নেয় ঝিল। রূপার কাছে গিয়ে বলে, আসছি রূপা, ধীরে বলো, তোমার বাবা কাকারা শুনতে পেলে আমার আর তোমার ভাইয়ের গর্দান যাবে। ঠোঁট টিপে হাসে রূপা। ফুলকে গাড়িতে বসিয়ে এসেছে। শাড়িতে বেশ পরিপাটি লাগছে ঝিলকে। বউ বউ ভাব এসেছে। মুখের জৌলুসটা যেন মুহূর্তেই বেড়ে গেছে। নিচ থেকে মুজাহিদের কণ্ঠস্বর ভেসে আসে। ঝিল দ্রুত হাঁটা লাগায়। অভিনবের কাঁধে অনেক কাজ। পুরো পার্টির আয়োজন একা হাতে সামলাচ্ছে সে। লাইটিং নিয়ে ঝামেলা হচ্ছে, সেগুলোই সামলাতে দফা রফা। আশেপাশে তাকিয়ে মাহিনকে দেখতে পেল। একা সামলানো সম্ভব হচ্ছে না। ইশারায় মাহিনের সাহায্য চাইল। অতি সতর্ক হয়ে মাহিন সম্মতি জানালো। স্বস্তির নিঃশ্বাস ফেলে বাগানে আসতে পেছন থেকে চিরচেনা সেই কণ্ঠস্বর ভেসে আসলো। বুকের ভিতর ধিরিম ধিরিম আওয়াজ হচ্ছে। অভিনবের রক্তে যেন শীতলতা নেমে গেল। আশ্চর্য হলেও সত্য, পেছনে ঘোরার শক্তিটুকু পাচ্ছে না সে। হঠাৎ করে ঝিলের আর্তনাদ ভেসে ওঠে। অভিনবের অন্তর কেঁপে ওঠে। পেছনে ফিরে ঝিল বলে চিৎকার করে ওঠে। ঝিলের চারিপাশে আগুন জ্বলে উঠেছে। মূলত ডিজাইনের জন্য আগুনের ব্যবস্থা করা হয়েছিল। বিদ্যুৎ সংযোগ দেওয়া লাইনে ঝিলের পা লাগায় দাউ দাউ করে আগুন উঠে যায়। সব থেকে করুণ বিষয়, আগুনটা ক্রমশ এক ধাপ করে আগাচ্ছে। আর সঠিক লাইন অভিনবের জানা নেই। পাগলের মতো করে ওঠে অভিনব। ঝিলের ভয় লাগছে, তবে অভিনবের আচরণে অন্তরাত্মা কেঁপে উঠেছে। হাত দিয়ে ইশারা করছে যাতে অভিনব না আসে, তবে সেদিকে খেয়াল নেই তার। আগুনের তাপে ঝিলের অবস্থা কাহিল। মাথা ঘুরিয়ে পড়ে যায় সে। তৎক্ষণাৎ বাচ্চাদের মতো আচরণ করে ফেলে অভিনব। আগুনের মাঝে ঝাঁপ দিয়ে যায় ঝিলের কাছে, যার কারণে গায়ে থাকা শার্টে আগুন ধরে যায়। শরীরের বেশ কিছু অংশ পুড়ে যায়। শার্টটা খুলে ফেলায় বেঁচে যায়। আশ্চর্য হলেও সত্য, সবাই তখন চলে আসার আগুনও থেমে যায়। জাফর হুমড়ি খেয়ে পড়েন। ঝিলের ক্ষতি হয়নি দেখে নিঃশ্বাস ফেলেন। মেয়েটাকে সর্বোচ্চ কষ্ট দিলেন আজ। চোখ দুটো ভিজে যায়। অভিনব দুহাতে জড়িয়ে আছে ঝিলকে। আগুন নিভে গেছে, সেদিকে খেয়াল নেই। রোহন দ্রুত বেগে অভিনবের পাশে এসে বসে। আব্বু, অভিনব ভাইয়ের শরীর বেশ কিছু অংশ চামড়া জ্বলে গেছে। সবাই অভিনবের উন্মুক্ত পিঠের দিকে তাকায়। ফর্সা পিঠে ভয়ঙ্কর ছাপ। জাফর অনুশোচনায় ভোগেন, তবে অভিনবের ভালোবাসা আজ তাকে মুগ্ধ করেছে। নিজের মেয়ের জন্য এর থেকে ভালো কাউকে সত্যিই পাবেন না উনি। দ্রুত ডাক্তারকে ফোন লাগান। অভিনবের মাথার কাছে বসে আছে ঝিল। সবাইকে রুম থেকে বের করে দিয়েছে সে। আজ যেন নতুন রূপ নিয়েছে মেয়েটা। প্রচণ্ড তেজ আর অধিকারবোধ। অভিনবের দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে। অভিনবের ঠোঁটের কোণে হাসি। ঝিলের নাক ফোলানো দেখছে সে। সাথে ঠোঁট উল্টানোটা যেন ওকে সম্মোহিত করে তুলেছে। আর ওটা কি থাকবে? কথা বলবে না তুমি, তোমরা সবাই বাজে। পাপার সাথে তো আমি কখনোই কথা বলবো না। যদি তোমার কিছু হয়ে যেত, তো কি হতো? আমি মরে যেতাম। অভিনবের বুকে মাথা গুজে দেয় ঝিল। কান্নার উত্তাপে গাল দুটো রঙিন হয়ে গেছে উজ্জ্বল রঙে। ব্যথার ছাপ যেন রংধনুর মতো সেজেছে। আলগা হাতে স্পর্শ করে অভিনব। খুব শক্ত করে জড়িয়ে ধরতে পারে না, তাই নরম হাতে জড়িয়ে ধরে। ঝিলের চোখের পানি অভিনবের ঘাড়ে পড়ে পুড়ে যাওয়া স্থানে জ্বালা সৃষ্টি করে। তাতেও যেন সুখ অনুভূত হয়। হঠাৎ করে অভিনব এক বিশ্রী কাজ করে ফেলে। ঝিলের চোখ বেরিয়ে যাওয়ার উপক্রম। নিজেকে ছাড়িয়ে রাগী চোখে তাকায়। অভিনব অনুনয় সুরে বলে, সরি। বউকে কাছে পেলে মানুষের হুঁশ থাকে? ছি, তাই বলে অসুস্থ শরীরে। দুষ্টু হাসি অভিনব। ঝিল সে হাসি উপেক্ষা করে ড্রয়ার থেকে মলম নিয়ে খুব যত্নে লাগিয়ে দেয়। দুই পরিবারের মাঝে সম্পর্ক গাঢ় হয়েছে মাস দুয়েক। নেই কোনো আড়ষ্টতা, আর না আছে কোনো দ্বন্দ্ব। দুই এলাকার মানুষ যেন ধরে প্রাণ ফিরে পেয়েছে। খুনাখুনি না হলেও রক্তারক্তি হয়েছে বহুবার। ভয়ে থাকতে হতো সবাইকে। মির্জা পরিবার আর শিকদার পরিবার সিদ্ধান্ত নিয়েছে গেট টুগেদারের মাধ্যমে বিয়ের বিষয়টা ঘোষণা দিবে। তবে অভিনব বাধা দিয়ে বলেছে সে আজ ঝিল প্রাকৃতিক সান্নিধ্যে পেতে চায়। যেহেতু সময়টা বর্ষাকাল আর গত বছরে হাওড় যাওয়ার সুযোগ ছিল না, তাই তারা সেখানে যাবে।
কে অবশ্য দ্বিমত করেনি, তবে কথা দিতে হয়েছে বিদেশ ভ্রমণের পূর্বে বিশাল গেট টুগেদার অ্যাটেন্ড করতে হবে তাদের। সাদরে গ্রহণ করেছে অভিনব। ঝিলও সম্মতি প্রকাশ করেছে। ব্যাকপ্যাক গুছাচ্ছে অভিনব। এতক্ষণের মৌনতা ভেঙে ঝিল পাশে এসে বলল, হাওড় তো পরেও যেতে পারতাম। হুম, পরিচয় যেত না। কেন? ভুলে গেলে বর্ষাকালে টাঙ্গর হাওরের আসল সৌন্দর্য দেখা মেলে। সবাইকে ছেড়ে যেতে ইচ্ছে করছে না। ব্যাগ গুছিয়ে কাবাডে রেখে অভিনব নাছোড়বান্দা সুরে বলল, সেটা বললে তো হবে না, সংসার হয়ে গেছ, সেটা ভালো। তবে ভ্রমণ ছাড়া তো যাবে না। প্রকৃতির সান্নিধ্য না পেয়ে 5 কেজি ওজন বাড়িয়ে 53তে চলে এসছ। কোলে তো অসুবিধা হয় মিসেস। খোটা দিচ্ছ? হুম, খোটা কেন দিব? বউকে খোটা দেওয়ার সাধ্য আমার আছে? মুখ বাঁকিয়ে নেয় ঝিল। সত্যি 15 মাসে 5 কেজি ওজন বেড়ে গেছে, এটা মোটেও ভালো কথা নয়। আচ্ছা, সত্যি কি অভিনবের কষ্ট হয়? মুখে কাঠিন্য এনে বলল, আমাকে কখনো কোলে নিবে না আর। আমি যাকে তাকে কষ্ট দিতে চাই না। কেন? ওকে। অভিনবের নিদারুণ উত্তরে ক্ষেপে গেল ঝিল। মাথার টাওয়েলটা ছুঁড়ে ফেলে দিল। অভিনব আর চোখে দেখে হাসল। ঘর থেকে বের হবে তার আগে অভিনব পথ আটকালো। বলল, কোথায় যাও? কোথাও না। রাগ করেছ? না, যার তার সাথে ঝিল রাগ করে না। কালো কুচকুচে আধারে পূর্ণিমার দেখা মিলেছে। কাচের ভেতর দিয়ে রাতের পরিবেশটাকে নির্মূল লাগছে। ঝিলের মোচড়ামুচি উপেক্ষা করে কোলে তুলে নিল অভিনব। প্রচণ্ড অবাকের সাথে অভিমান হলো মেয়েটার। অভিনব তার ঝকঝকে হাসি দিয়ে বলল, প্রেম নাকি আধার প্ল্যান? কোনোটাই না। ওকে, তোমার ইচ্ছে। অভিনব বেডের দিকে যেতেই খচখচ করতে লাগলো ঝিল। একটু আগে শপিং মল থেকে এসেছে, প্রচণ্ড ক্লান্ত সে। অভিনবের তাতে ধ্যান নেই। বাঁকা হেসে বলল, চয়েস করার সুযোগ দিয়েছিলাম মিসেস, আপনি তো অবজ্ঞা করেছেন। এখন আমার চয়েসই সন্তুষ্ট থাকুন। নো অভিনব, দেখো। ঝিলকে বলার সুযোগ দেয় না সে। আধারকে লজ্জায় ফেলতে বাধ্য করে। তাই তো পূর্ণিমার চাঁদটাও নুয়ে যায় আকাশের বুকে। ভালোবাসার গহীনে ঝিলও নুয়ে যায় অভিনবের বুকে। প্রকৃতির সাথে মানুষের বড্ড মিল। সকাল সকাল দারুণ এক খবরে লাফিয়ে উঠে ঝিল। ফোনের ওপাশ থেকে লজ্জায় লাল নীল ইচ্ছে মৌনতা। ফোনের ওপাশ থেকে লজ্জায় লাল নীল হচ্ছে মৌনতা। অতি লজ্জায় কথা বলার ভাষা খুঁজে পাচ্ছে না। বেডের উপর হাঁটু গেড়ে বসেছিল। প্রচণ্ড খুশিতে চোখ উজ্জ্বল হয়ে গেছে। ততক্ষণে অভিনবের ঘুম ভেঙে গেছে। ঝিল এক পলক তাকিয়ে ফোনে মনোযোগ দেয়। আগ্রহী স্বরে বলে, তারপর কি হলো? ভাইয়া তোকে প্রপোজ করার পর তুই কি করলি? কি করব, অ্যাকসেপ্ট করে নিলাম। বাহ, এত কিছু হয়ে গেল আর আমি কিচ্ছু জানতে পারলাম না। কাল রাতে রোহন তোকে অনেকবার কল করেছে, তুই ফোন তুলিসনি। দাঁত দিয়ে জিভ কাটে ঝিল। লজ্জায় পড়ে প্রসঙ্গ পাল্টে বলে, পাপাদের জানিয়েছিস তোদের কথা? আজ সকালে রোহন জানিয়েছে, আমিও বাসায় জানিয়েছি, পজিটিভ উত্তর মিলেছে। খুশিতে চিৎকার করে উঠে ঝিল। অভিনবের ভ্রু কুঁচকে যায়। ঝিল এতটাই অন্যমনস্ক যে অভিনবের কোলে শুইয়ে পড়ে। একটু পরপর হাসছে, সাথে অভিনবের গায়ে চড় থাপ্পড়। ঝিলের কাণ্ডে অবাক হয় অভিনব। কথা শেষ হতেই থতমত খেয়ে যায় ঝিল। নিজেকে ঠিক করতে ব্যস্ত হয়ে পড়ে। অভিনব এক ভ্রু নাচিয়ে হাসে। ঝিল সে হাসির মানে বুঝতে পেরে ছুট লাগায়। ব্রেকফাস্টের টেবিলে মাথা নিচু করে খাচ্ছে ঝিল। অভিনবের জ্বালায় শান্তি মিলছে না। হাত দিয়ে না হয় পা দিয়ে খুঁচিয়ে যাচ্ছে। একসময় প্রচণ্ড বিরক্ত হয়ে উঠে যায় সে। অভিনব মুচকি হেসে বলে, আমরা আজ রাতেই রওনা হব। রোহন আর মৌনতা আমাদের সাথে যাচ্ছে। ঝিলকে কেউ জানিয়ে না। 3 রাত লাগবে বাবা। ইব্বান একটু রুটি মুখে পুড়ে নেন। ইচ্ছে যে তারও করছে। আহা, কতদিন প্রকৃতির সাথে মিতালি গড়া হয় না। লিটন আর দিকে তাকাতেই দুজন হাসি মুখে সম্মতি জানায়। কয়েক মিনিটের মধ্যে হুলস্থুল লেগে যায়। সবাই বেশ খুশি হয়। অভিনবের ইচ্ছে হলো পরিবারের সাথে যাওয়ার, তবে এখন তা সম্ভব নয়। পরে যাওয়া হবে বলে নিজে মনকে সান্ত্বনা দিল। সবাই জায়গা সিলেক্ট করতে ব্যস্ত হয়ে পড়ল। অভিনব ল্যাপটপ হাতে খোঁজ লাগিয়ে বলল, তোমাদের জন্য কক্সবাজার বুকিং করলে কেমন হয়? সবাই সম্মতি জানায়। অভিনব কক্সবাজারের সমস্ত টিকিট কনফার্ম করে নেয়। ইব্বান মির্জা বাড়িতেও খবর পাঠান, তারাও সম্মতি জানান। গালে হাত দিয়ে বসে আছে ঝিল। একটু আগে রোহনের সাথে কথা হয়েছে। রোহন জানিয়েছে ফ্যামিলি ট্যুর হচ্ছে। সবার সাথে যাওয়ার লোভটা তাকে আঁকড়ে ধরেছে। মাত্রই রুমে এসেছে অভিনব। ঝিলের ভাবভঙ্গি বুঝতে না পেরে বলল, কি হয়েছে? কিছু না। তুমি কি ডাইনিংয়ের বিষয়টা নিয়ে রাগ করেছ? তাহলে সমস্যা কি? ঝিল উত্তর দেয় না। অভিনব ব্যস্ত হয়ে পড়ে। ঝিলের পাশে বসতেই ঝিল ব্যগ্র কণ্ঠে বলে,
আমি যাব না। কেন? সবাই ফ্যামিলি ট্যুরে যাচ্ছে, আমরাও যাই সবার সাথে। ফ্যামিলির সাথে অন্যবার যাব। স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করে অভিনবের বুকে মুখ গুজে দেয়। পরপর কয়েকটা নিঃশ্বাস ফেলে বলে, আমাকে নিয়ে সাঁতার কাটতে পারবে? অবশ্যই পারবো। মানছি 48 থেকে 53 কেজিতে চলে এসছো, বাট অভিনব ক্ষমতা এতটাও ঠুনকো নয়। মুখ বাঁকিয়ে নেয় ঝিল। হাতের সাথে অভিনবের শার্টের বোতামগুলো বন্ধুত্ব করে নেয়। পরপর বোতামগুলো নিয়ে খেলছে সে। অভিনব কিছু বলে না। নির্লিপ্ত চাহনিতে ঝিলের খেলা দেখতে থাকে। বাড়ির সবাইকে হাত নাড়িয়ে বিদায় জানায় ঝিল। দীর্ঘ 1 বছরেও বেশি সময় এই বাসাতেই বসবাস। অনেক আপন হয়ে গেছে মানুষগুলো। রাগ অভিমান সব কিছু ছাপিয়ে গড়েছে ভালোবাসার প্রতিটা ইটও যেন মনে গেঁথে গেছে। অভিনব সবার দিকে তাকিয়ে মৃদু হেসে গাড়ি স্টার্ট দেয়। বাতাসের সাথে তাল মিলিয়ে গাড়ি চলতে থাকে। সুনামগঞ্জের হাওর দেখার জন্য মন কেমন করছে, অথচ ঝিলের মুড অফ। অভিনব এক পলক তাকিয়ে সামনের দিকে চোখ রেখে বলল, মন খারাপ কেন করছো? হাওড় সম্পর্কে কি বলেছিলাম মনে আছে? ঝিল মাথা ঝাঁকায়। অভিনবের গাড়ির ব্রেক করতে ঝিল চমকে তাকায়। ব্যাগ থেকে ক্যামেরা বের করে ঝিলের হাতে দিয়ে বলল, দেখো ছবিগুলো কতটা প্রাণোচ্ছল, মন খারাপের অবকাশ পাবে না। ঝিল দীর্ঘশ্বাস ফেলল। ভরা পরিবার পেয়ে সব কেমন গুলিয়ে গেছে। একটু হাসি ফুটিয়ে হাওড়ের তীক্ষ্ণ ছবিতে দৃষ্টি দেয়। সঙ্গে সঙ্গে গায়ে কাটা দিয়ে ওঠে। এই অপরূপ সৌন্দর্য উপেক্ষা করার শক্তি ওর নেই। অভিনব হাসে। ভ্রমণপ্রেমীরা এমনই হয়, প্রকৃতি পাগল। গাড়ি এসে থামে ঢাকার সায়দাবাদ বাস স্ট্যান্ডে। গাড়ি পার্ক করে দিয়ে টিকিট কনফার্ম করে নেয় অভিনব। ঝিল একদম সেটে দাঁড়িয়ে আছে, যেন অভিনবের ভেতরে ঢুকে যাবে। ওর এমন আচরণে কিছু মানুষ ঘুরে ঘুরে দেখছে, তাতে ওর কিছুই যায় আসে না। বাস ছাড়বে 11টায়। এখনও আধা ঘন্টা সময় আছে, তাই দুটো চা নিয়ে নেয় অভিনব। ঝিল খাবে না বলে নাকচ করে। অভিনব একটু হেসে বলে, আমি চা এনে দিলাম আর তুমি খাবে না? এই যে এটাতে আমি স্পর্শ করে আছি, তাও খাবে না? না, খাবো না। সত্যিই খাবে না? কথাটা এতটাই আবেগমাখা যে ঝিল নুইয়ে যায়। ফোঁস মেরে চায়ের কাপটা নিয়ে নেয়। একটা বেঞ্চে উঠে বসে ফু দিয়ে চা খেতে থাকে। প্রচণ্ড হাসি পেলেও হাসে না অভিনব। দোকান থেকে মিনারেল ওয়াটার আর কিছু ক্যান্ডি নিয়ে আসে। 11টা বাজার মিনিট 5 আগে সবাই বাসে উঠে বসে। অভিনব আর ঝিল মাঝামাঝি বরাবর সিট পেয়েছে। অবশ্য এতে কোনো সমস্যা নেই। আর না আছে আগের বারের মতো আড়ষ্টতা। শীষ বাজিয়ে গাড়ি ছেড়ে দেয়। জানালা গলিয়ে মৃদু অন্ধকার ঝিলের তুলতুলে গালকে ছুঁয়ে যাচ্ছে। চাঁদের আলো যেন ঝিলের সৌন্দর্য শতগুণ বাড়িয়েছে। ওষ্ঠাধরের মাঝে ফাঁক রেখে নির্লিপ্ত চেয়ে আছে অভিনব। মোহে মোহিত সে। হঠাৎ করে তার উষ্ণ হাতের আঙ্গুলে ছুঁয়ে দেয় ঝিলের গালে। কেঁপে উঠে ঝিল। সাথে আশেপাশে চোখ বুলিয়ে নেয়। ঝিলের ভয়ার্ত চাহনি লক্ষ্য করে তাকায় অভিনব। বিষয়টা বুঝতে পেরে হাত সরিয়ে ফেলে। ঝিলের কাঁধে মাথা রেখে নিম্নস্বরে বলে, রাত বাড়লে লাইট কিন্তু অফ হয়ে যাবে, তখন নিজেকে গুটিয়ে নিলে খবর আছে। হুমকি দিচ্ছ? আলবাদ দিচ্ছে। বউ হলো ভালোবাসার মাধ্যম, যখন তখন ভালোবাসবো, তাতে তোমার কি? একগাল হাসে ঝিল। অভিনবের বাহুতে চুমুকে চোখ বন্ধ করে। ঘুমানোর জন্য লাইট অফ করে দেওয়া হয়। ঝিল লজ্জায় নুইয়ে যায়। অভিনব একটু হেসে ঝিলকে বুকে জড়িয়ে নেয়। কিছু প্রেমময় অনুভূতি নিয়ে কেটে যায় অনেকটা সময়। দুজনের কেউই ঘুমাতে পারে না। অভিনবের শার্ট খামচে ধরে ঘন ঘন শ্বাস ফেলে ঝিল। অদ্ভুত শিহরণ জাগছে। অভিনব একটু নড়ে চড়ে ওঠে। ঝিল ভ্রুকুটি করে শুধায়, কি হয়েছে? ঘুম তো আসছেই না, তাই ভাবলাম কফি খাওয়া যাক। অবিশ্বাসের চোখে তাকাতেই অদ্ভুত হাসে অভিনব। ব্যাকপ্যাক থেকে ইলেকট্রনিক্স ফ্লাক্স বের করে পানি গরম করে নেয়। তাতে কফি পাউডার মিক্স করে সামান্য পরিমাণ বাদামি চিনি দিয়ে নেয়। ফ্যাল করে তাকিয়ে থাকে ঝিল। অভিনব পাক্কা ট্রাভেলার্স। একটা ছোট্ট ব্যাকপ্যাকে এত কিছু রাখে যা ধারণার বাইরে। হঠাৎ করে ডোরম্যানের ম্যাজিক্যাল পকেটের কথা মনে পড়ে গেল, যার মাঝে পুরো পৃথিবীকে লুকিয়ে রাখা। উচ্চ শব্দে হেসে ওঠে অভিনব। শক্তপোক্ত হাতে ঝিলের ঠোঁট আটকে দেয়। নিজের আচরণে অভিনব নিজেও কেঁপে ওঠে। ঘোর লাগা চোখে একটু একটু করে এগিয়ে যায়। ঝিলের কম্পমান শরীরকে কাছে টেনে নিয়ে নিজের সাথে মিশিয়ে ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দেয়। স্বচ্ছ কিংবা নীল রঙা পানি, দূরে মেঘালয় রাজ্যের পাহাড় আর বর্ষার যৌবন। এমন অপরূপ সৌন্দর্যের সমাহার দেখা যায় শুধু টাঙ্গুয়ার হাওরেই। শুধু তাই নয়, মেঘালয় রাজ্যের পাহাড় ঝর্ণা থেকে নেমে আসা স্বচ্ছ পানি অগণিত পাখির কলতান আর করজ হিজল বনের মায়া বিমোহিত করবে যে কাউকেই। দেশের অন্যতম সুন্দর ও জীববৈচিত্র্যের সমৃদ্ধ সম্ভাবনায় জলাভূমি টাঙ্গুয়ার হাওর। আন্তর্জাতিকভাবেই ঘোষিত বাংলাদেশের দ্বিতীয় রামসার সাইট এটি। অপার সৌন্দর্যের লীলাভূমি টাঙ্গুয়ার হাওর। স্বচ্ছ জলে স্বর্গরাজ্য। বর্ষা ও শীত এই দুই মৌসুমে দুই রকমের সৌন্দর্যে অপরূপ হয়ে ওঠে এই হাওর।
তবে পর্যটকদের মতে এই হাওরের তার আসল সৌন্দর্যে সাজে বর্ষাকালে। তাই তো বর্ষাকালে হাওরে আসা। সুনামগঞ্জে পৌঁছাতে কেমন কেমন অনুভব হচ্ছে। কাকভোরের পেঁজা তুলোর মতো মেঘ যেন সুনামগঞ্জের প্রথম সৌন্দর্য বহন করছে। জানালায় থুতনি ঠেকিয়ে প্রাণ ভরে তা দেখছে ঝিল। অভিনব ঘুমেছিল, ভোরের দিকে একটু চোখ লেগেছিল। গাড়ির ঝাঁকুনিতে উঠে পড়ে, ঝিলকে টেনে কাছে নিয়ে আসে। বিরক্ত হয় ঝিল। হঠাৎ এমন করলে কেন? জানালা সাইডে বসতে দিয়েছে মাথা ঠেকানোর জন্য। জানো, এভাবে কত দুর্ঘটনা হয়ে যেতে পারে। নিজ ভুল বুঝতে পেরে মাথা নিচু করে ঝিল। অস্ফুটন স্বরে বলে, সরি। ঘড়ির কাঁটা বলে দিচ্ছে 7টা বাজতে চলেছে। সকালে সৌন্দর্য অভিনবের মনে দাগ কেটে নেয়, মুখ দিয়ে উচ্চারণ করে মাশাআল্লাহ। ঝিলের হাতের আঙ্গুলের ভাঁজে আঙ্গুল গলিয়ে জানালা দিয়ে বাইরেরটা উপভোগ করতে থাকে। সুনামগঞ্জের নামের মতোই জায়গার সুনাম থাকা বাহুল্য। প্রকৃতির সমস্ত সৌন্দর্য যেন উজাড় করে দিয়েছে সে, নিজ হাতে সাজিয়েছে সুনামগঞ্জকে। এই সৌন্দর্য উপভোগ করতে করতে কখন যে সুনামগঞ্জ শহরে এসে পড়ে তার খেয়াল হয় না। গাড়ি থেকে নেমে দাঁড়ায়। নন এসি বাসের ভাড়া জনপ্রতি 550 টাকা। এটা এসি বাস হলে এসির প্রয়োজন হয়নি, কারণ আবহাওয়া শিথিলই ছিল। তবে সুনামগঞ্জে এসে তাপমাত্রা যেন গায়ে এসে লাগলো। ঘেমে ঝিলের কপালে শিশির বিন্দুর মতো রেখা তৈরি হলো। পকেট থেকে রুমাল বের করে খুব সুন্দর করে মুছে দিল অভিনব। একটু করে হাসলো ঝিল। লজ্জায় নয়, ভালো লাগা তাকে আকৃষ্ট করছে। অভিনবের সাথে তাল মিলিয়ে হাঁটছে ঝিল। কোথায় যাচ্ছে তা জানা নেই, তাই প্রশ্ন করলো, আমরা এখন কোথায় যাচ্ছি? রোজ গার্ডেন হোটেলে। এখানে কেন? হাওড়ে যাব না? নাস্তা করতে হবে তো। ঝিল কথা বাড়ালো না। কিছুক্ষণের মাঝে রোজ গার্ডেন হোটেলে চলে আসলো। ব্যাকপ্যাক রেখে ফ্রেশ হয়ে নিল। ঝিল পরোটা অর্ডার করবে বলে ঠিক করেছে, তবে অভিনব পাথা দিয়ে বলল, সিলেটের ট্রেডিশনাল ফুড আখনি নিলে কেমন হয়? আচ্ছা। অভিনব এখনই অর্ডার করে দিল। সাথে নিয়ে নিল 2টো ফ্রুট জুস। আখনি এটা তেহেরির মতোই দেখতে, আর টেস্টও একই রকম। তবে এর বিশেষত্ব হলো এর সাথে এক্সট্রা ঝোল, যেটা দিয়ে আখনি মাখিয়ে খেতে বেশ সুস্বাদু। সব থেকে আশ্চর্যের বিষয়, আখনির মূল্য জনপ্রতি 50 টাকা। অভিনব একটু অবাকই হলো। খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু জিরিয়ে নিল। হোটেল থেকে বেরিয়ে সবাইকে ফোন লাগালো। সবাই পৌঁছে গেছে। মুহূর্তেই সবাই এসে পড়ল। ঝিল প্রচণ্ড অবাক হয়ে বলল, মনু তুই? সারপ্রাইজ! কি মুনমুন বলছিস? ভাবি বলে সম্বোধন কর। ঝিল ব্যঙ্গ করে বলল, বই গেছে ভাবি বলতে। আমার বান্ধবীকে তোমার সাথে বিয়ে দেব না। ঝিলের কথাতে সবাই একটু হাসলো। রোহন থতমত খেলো। একে একে সবাই কুশল বিনিময় করে নিল। মাহের জানালো মাহেররা নতুন রিলেশনে গেছে। কথাটা শোনা মাত্রই ঝিলের মন উঠতে লাগলো। ওর কাণ্ডে মুখ চেপে হাসছে অভিনব। নিজের বিয়ের খবর শুনেও এতটা খুশি হয় না কেউ। অভিনব আর শাকিল লেগুনা ভাড়া করে নিল। যেহেতু ওরা 10 জন, তাই একটা লেগুনাতেই হয়ে যাবে। সুনামগঞ্জ থেকে তাহিরপুর রিজার্ভ লেগুনার ভাড়া পড়ল 1000 টাকা। সবাই লেগুনায় উঠে পড়ল। সুনামগঞ্জ টু তাহিরপুর যাওয়ার ভিউটা অসাধারণ। গ্রাম্য সৌন্দর্য নজর কাড়ার মতো। চকের ভেতর দিয়ে পাকা সড়ক, চারিপাশে গাছপালা সহ ছোট ছোট ঘর, সব কেমন ছবির মতো। চোখ ধাঁধানো সৌন্দর্য উপভোগ করলো। লেগুনা এসে তাহিরপুর বাজারে থামলো। সুনামগঞ্জ থেকে তাহিরপুর আসতে মোটামুটি 2 ঘন্টা সময় লেগেছে। দুহাত মেলে দিয়ে পিঠ সচল করে নিল। 2 ঘন্টা বসে থেকে হাত পা যেন অবশ হয়ে গেছে। অভিনব এক হাতে ঝিলকে জড়িয়ে ধরতেই তেতে উঠল ঝিল, যেন আগুনের গায়ে ঘি ঢালা হয়েছে। অভিনব হতবাক হয়ে গেল। কি করছো কি? সবাই আছে, সেদিকে খেয়াল আছে? ব্যঙ্গপূর্ণ দৃষ্টি মেলে দিয়ে ঝিলকে কাছে টেনে নিল। শাহাদাত আঙ্গুলের সাহায্যে দিক নির্দেশনা দিয়ে অভিনব বলল, দেখো ওদের অবস্থা। ঝিলের মাথা ঘুরে গেল। এরা যে বাজারে নেমেছে মনেই হচ্ছে না। একে অপর কেমনভাবে জড়িয়ে আছে দেখে মনে হচ্ছে পার্সোনাল বেডরুমে দাঁড়িয়ে আছে। অভিনব এক ফালি হেসে বলল, ডান দিকে তাকাও। ঝিল ডান পাশে তাকিয়ে 440 ভোল্টের শক খেলো। রোহন আর মৌনতার অবস্থা আরও করুন। অস্ফুটন স্বরে বলল, ছি, এদেরকে আমি ভরসা করতে পারছি না। যা তা করে বসবে। ঝিলের কথাতে হো হো করে হেসে উঠে অভিনব। ঝিল লজ্জা পায়। সে কি একাই আনরোম্যান্টিক? ভারতের মেঘালয়ের পাহাড় থেকে প্রায় 30টি ঝর্ণা এসে সরাসরি মিশেছে হাওরের পানিতে। সারি সারি হিজল করজ শোভিত পাখির কলকাকলিতে মুখর এক অপরূপ সৌন্দর্যের আধার। মাছ, পাখি এবং নানান প্রজাতির জলজ প্রাণীর এক বিশাল অভয়াশ্রম। জীববৈচিত্র্যের সমৃদ্ধ মিঠা পানির এ হাওরের আয়তন দাঁড়ায় প্রায় 30,000 একর। বাজার থেকে হেঁটে তাহিরপুর ঘাটে আসলো সকলে। ঘাটে বোট রাখা আছে, সবাই বোটে উঠলো। একজন কর্মকর্তা সবাইকে সেফটি স্প্রে দিয়ে ডিসইনফেক্ট করে নিল। রিফ্রেশিংয়ের জন্যে হট টাওয়েলের ব্যবস্থা রয়েছে। সবাই একে একে ট্রাভেল দিয়ে চোখ মুখ মুছে নিল। এখন খানিকটা ফ্রেশ লাগছে। ঝিল লক্ষ্য করলো বোটের কর্নারে স্টিয়ারিংয়ের মতো লাগানো। অভিনব ব্যাকপ্যাক গুছিয়ে রেখে ঝিলের হা হয়ে যাওয়া মুখটা দেখল।
ডান পাশ থেকে টোকা মেরে বাম পাশে চলে গেল। এদিক ওদিক ফিরতে প্রশস্ত হাসে অভিনব। ঝিল সেদিকে পাত্তা দেয় না, শুধু বলল, এই স্টিয়ারিং দিয়ে কি বোট কন্ট্রোল করা হয়? তাহলে আরে এটা তো শো করার জন্য রাখা হয়েছে, ট্যুরিস্টরা ছবি তুলতে পারবে খানিকটা সৌন্দর্য বোঝানোর জন্য। অভিনবের সাথে পুরো বোট ঘুরে দেখল ঝিল। বোটের ভেতর এমন সুন্দর ব্যবস্থা সত্যিই অসাধারণ। এখানে একটাই বিশাল কেবিন, যেখানে ঢালা বিছানা করা, দুটো ওয়াশরুম রয়েছে, সার্বক্ষণিক আইপিএস এর ব্যবস্থা। তবে সমস্যা হচ্ছে কেবিনটার হাইটটা ডাউন, যার কারণে ঘাড় নিচু করে রাখতে হচ্ছে অভিনবের। তা দেখে গগন কাঁপিয়ে হাসছে ঝিল। অভিনব বিরক্ত হলো, বোট কর্মকর্তাদের কাছে গিয়ে বলল, হ্যালো, কেবিনের হাইট এত ডাউন কেন? অভিনব আর কিছু বলল না। দুটো দিন তাকে ঘাড় নিচু করে চলতে হবে। অবশ্য বোটের বাইরের অংশ কিংবা ছাদেই বেশি থাকা হবে। কেবিনের ডিজাইনটা সুন্দর, অনেকগুলো জানালা দেওয়া, যার কারণে বৃষ্টি হলে বেশ রোমাঞ্চকর পরিবেশ পাওয়া যাবে। জানালায় লাগানো সাদা পর্দাগুলো বাতাসে উঠছে, এতেই প্রেম প্রেম অনুভূতি হচ্ছে। ঝিলকে ইশারা করলো অভিনব। মেয়েটা তীক্ষ্ণ চোখে তাকালো, কাছে এসে বলল, সব জায়গায় রোমান্স, নো এন্ট্রি। তুমি একটা গাধা, সবাই ঠিক রোমান্স করবে। ইনফ্যাক্ট তোমার না হওয়া ভাবে কি দেখে নিও। মানে? রোহন অনেক এগিয়ে, তোমার মতো গাধা না। ভেংচি কাটে ঝিল। সবার লাজ লজ্জা না থাকতে পারে, তাই বলে ও কেন বেহায়া হবে? এই প্রথম মনে হচ্ছে অভিনবের বিদেশে বড় হয়েছে। পুরোই ফাজিল ধাঁচের বিচ্ছু ছেলে। 4 জন কর্মকর্তার সাথে 10 জন ট্যুরিস্ট নিয়ে ওদের যাত্রা শুরু হবে। জলযাত্রায় এর আগের অভিজ্ঞতা থাকলেও এবারের যাত্রা লোভনীয় হতে যাচ্ছে, কারণ এটা হাওর। এখানে নেমে গোসল করা যাবে। বোটের মোট কস্ট পড়েছে 18,000 টাকা। তবে মেন মিলগুলো নিজেদের প্রোভাইড করতে হয়। বোটের প্যাকেজের সাথে বাবুর্চি সুবিধা রয়েছে। অভিনবের ঘড়িতে টাইম দেখে নিল। হাঁটু গেড়ে বসে পড়েছে ঝিল। একটা ওয়াটার বোতল এগিয়ে দিতেই ঢকঢক করে খেয়ে নিল। প্রচণ্ড তৃষ্ণা পেয়েছিল। কৃতজ্ঞতা প্রকাশ করলো মেয়েটা। অভিনব ঝিলের কোলে মাথা রেখে বলল, একটু বিলি কেটে দাও। মাথা ব্যথা করছে? হুম। তাহলে ওদের তো বাচ্চারা পাঠিয়েছে, তোমার লালচরাচ্ছের কারণে তো পরে সেবা পাওয়া যাবে না, তাই আগে একটু সেবা নিয়ে নিচ্ছে। তাই বলে এতটা ছাড় দেওয়া উচিত হবে না। অভিনবের কথাতে ফিক করে হেসে দেয় ঝিল। মাথায় বিলি কেটে দিতে দিতে বলল, মোটেও ছাড় দিব না, বুঝেছো? না হলে পাখি ওড়াল দিবে। আমার পাখি ওরাল দিবে না, কারণ সে পাখি আমার থেকে বেশি আমাকে ভালোবাসে। প্রশান্তির শ্বাস ফেলে ঝিল। উল্টো হয়ে অভিনবের নাকে নাক ঘষতে লাগলো। অভিনবের উষ্ণ হাত ঝিলকে কাছে টেনে নিল। সর্বাঙ্গে বিদ্যুৎ খেলে গেল। ঠিক তখনই বাইরের খটখট আওয়াজ ভেসে আসলো। ছিটকে সরে গেল ঝিল। রোহনকে দেখে প্রচণ্ড অবাক হলো। একটুর জন্য বেঁচে গেছে, না হলে লজ্জায় মাথা ঠুকতে হতো। অভিনব আফসোসের সুরে বলল, মানলাম তুমি সম্পর্কে বড় হও, তাই বলে প্রাইভেসি দেবে না আমাদের? কেমন প্রাইভেসি যাচ্ছেন অভিনব ভাই? প্র্যাকটিক্যাল চাওয়ার তো সুযোগ নেই, এটা নক করে আসো। আমিও একই মানের প্রাইভেসি দিব। ডোন্ট ওয়ারি, আমার শালিকে তোমার জন্য রেডি। হাই ফাইভ করে দুজনে। ঝিল লজ্জায় কুকড়ে গেল। বড় ভাইয়ের সাথে ফ্রি হলেও এখনও লজ্জা লাগছে। ভয়ঙ্কর দুটো গালি দিল অভিনবকে। অভিনব অবশ্য সেটা শুনতে পেল না। এক গাদা বাজার করা শেষ। মাছ, মাংস, মশলা, সবজি সব কিছুই কেনা হয়েছে। এখন বোট হাওর দিয়ে ওয়াচ টাওয়ারে যাবে। সেখানে গিয়ে সবাই শাওয়ার নিবে, তারপর কোনো এক গাছের নিচে বোট থামিয়ে লাঞ্চ করবে। দারুণ হবে বিষয়টা। সবাই খুব এক্সাইটেড। অভিনব বরাবরের মতোই ঝিলকে নিয়ে বোটের কর্নারে চলে গেল। বোট ছাড়তে জোরে হাওয়া বইতে লাগলো। স্নিগ্ধ হাওয়াতে পাশাপাশি বসে রইল ঝিল আর অভিনব। হাতের আঙ্গুলের ভাঁজে আঙ্গুল গলিয়ে পা ভেজাতে লাগলো দুজনে। ঝিলের কাঁধে মাথা রেখে বলল, আমাদের পথ দীর্ঘ হোক। আল্লাহ চাইলে অনেক সময় আমরা একসাথে থাকতে পারবো। মৃত্যুর পরেও তুমি শুধুই আমার। অভিনব হাসলো। ঝিলের বাহু টেনে কাছে টেনে নিল। হঠাৎ করে ঝিল চেঁচিয়ে উঠল, কারণ একটা মাছ তার পায়ের উপর দিয়ে গেছে, যার কারণে সুরসুরি লেগেছে তার। অভিনব মাথা নিচু করতে ঝিলের বুক ধক করে উঠল। খামচে ধরে বলল, একদম না, পানিতে পড়ে গেলে ব্যথা পাবে। 1.5 ঘন্টার মাঝেই বোট এসে থামলো ওয়াচ টাওয়ারে। সবাই হই হুল্লোড়ে মেতে উঠেছে। সুন্দরবনের ওয়াচ টাওয়ারকে সুন্দর বলা না গেলেও হাওড়ের ওয়াচ টাওয়ারকে দুর্দান্ত সুন্দর বলতে বাধ্য হতে হয়। পানির উপর ওয়াচ টাওয়ার, তার চারিপাশে সবুজ গাছে ঘেরা, যার অর্ধেক ডুবে আছে পানির নিচে। সবাই লাইফ জ্যাকেট পরে নেমে গেল। ঝিল একটু ভয় পাচ্ছে, কারণ এটা হাওড়ের মধ্যিখান। পানির গভীরতা নিশ্চয়ই অনেক হবে। দুটো রঙিন চা নিয়ে হাজির হলো অভিনব। ঝিল ফ্যাল তাকিয়ে শুধালো, এটা দিয়ে কি হবে? পানিতে নেমে চা খাবো, সেই ফিলিংস হবে। আমার ভয় করছে। আমি থাকতেও ভয় পাও? ঝিল, নিজের বড়ের উপর বিশ্বাস রাখতে পারছো না? এটা কখন বললাম? আচ্ছা, এত রাগ করো না তো,
আসো আমার সাথে, আমি তোমায় ধরে রাখবো। ভদ্রমের মতো হাঁটা লাগায় ঝিল। নিজ হাতে লাইফ জ্যাকেট পরিয়ে দেয় অভিনব। চুলগুলো রাবার ব্যান্ড দিয়ে আটকে দেয়। কিছুটা চুল কানে গুঁজে দিয়ে এক ফালি হাসে। ঝিল এক দৃষ্টিতে তাকিয়ে আছে। হঠাৎ করে অভিনব ভয়ঙ্কর কাজ করে ফেলে, যার প্রতিবাদের সুযোগ হয় না ঝিলের। নিজেকে ছাড়িয়ে ঠোঁট মুছে বলে, ছি, এটা কি হলো? তুমি এতটা অশুভ কেন বলো তো? হুস, নিজ থেকে কিস করছো কখনো? সবসময় আমিই কাছে আসি, আনরোমান্টিক মেয়ে। মোটেও আমি আনরোমান্টিক না। পারলে প্রুফ দিও। কথাটা বলেই অভিনব বোটের কর্নারে চলে আসলো। সবাই নদীতে গোসল করছে। অভিনবের লোভ লাগলো, তাই ঝিলকে বোটে রেখে নদীতে ছাপ দিল। মিনিট পাঁচেক পর ঝিল বাইরে আসলো। বুকে হাত গুজে রাগে কন্ট্রোলের ব্যর্থ চেষ্টা। হঠাৎ করে কিছুটা পানি এসে ওকে ভিজিয়ে দিল। ভেবেছিল অভিনব তাকে পানি ছুঁড়েছে। কিছু বলার জন্য ঘুরতেই দেখলো বৃষ্টি নেমেছে। ঝিল অন্যমনস্ক ছিল। অভিনব তাকে টেনে নামিয়ে নেওয়ার ভয় পেয়ে যায়। চোখ বন্ধ করে চেঁচিয়ে ওঠে। অভিনব আশ্বস্ত করে বলল, আরে চোখ হলো, আমি তোমাকে নামিয়েছি। ঝিল চোখ খুলে নিজেকে অভিনবের বাহুতে আবিষ্কার করে। লজ্জা পায় সে। আশেপাশে তাকিয়ে দেখে সবাই সবার মতো ব্যস্ত। বুকে দুটো কিল বসিয়ে দেয়। অভিনবকে জড়িয়ে লম্বা করে শ্বাস নেয়। সবাই ঘন্টাখানেক গোসল করে একদম চুপচুপে হয়ে যায়। কেউ যেন পানি থেকে উঠতেই চাইছে না। একে একে চেঞ্জ করে নেয়। তারপরই চলে আসে বোটের ছাদে। সেখানে বিচ সোফার ব্যবস্থা করা হয়েছে। কেউ কেউ সেখানে শুয়ে রয়েছে। অভিনব ঝিলকে নিয়ে ছাদের কর্নারে পা দুলিয়ে বসলো। কর্নারগুলো খুব প্রিয় ওর। আসলে এখানেই বেশি মজা পাওয়া যায়। বৃষ্টির রেখা কাটিয়ে আকাশ পরিষ্কার হচ্ছে। হঠাৎ অভিনব আবিষ্কার করলো আকাশে কয়েকটা রঙিন রেখা উঠেছে, যাকে রংধনু বলে। না চাইতেও ও মুখ দিয়ে বেরিয়ে আসলো। ওয়াও। প্রিয় মানুষের সাথে রংধনু দেখতে ব্যস্ত হয়ে পড়ল ছেলেটা। ঝিলের চোখ আকাশে নিবদ্ধ। তার কোনো খেয়ালই নেই। পৃথিবীর সমস্ত চিন্তা যেন মাথা থেকে উবে গেছে। নিষ্ক্রিয় গ্যাসের ন্যায় সে ভেসে বেড়াচ্ছে। প্রকৃতি এমন এক সুখ যা নতুন অনুভূতির সাথে পরিচয় করায়। প্রকৃতির সাথে থাকা মানুষগুলোকে ডিপ্রেশন কাবু করতে পারে না। সকল চিন্তার স্বস্তির জন্য আল্লাহ সৃষ্টিকে উপভোগ করতে হয়। আল্লাহ সৃষ্টি সম্পর্কে বর্ণনা করলে হাজারো বই হয়ে যাবে, তবে বর্ণনা শেষ হবে না। সবাইকে লাঞ্চ সার্ভ করা হয়। একটা গাছের নিচে বোট থামানো হয়েছে। ছাদে ছাউনি টানিয়ে দেওয়া হলো। হাওড়ের তাজা রুই মাছের সাথে গরম গরম ভাত যেন অমৃত। লাঞ্চে ছিল ভাত, মাছ, আলুর ভর্তা, ডাল আর লাটি মাছের ভর্তা, সাথে সালাদ। লাঞ্চ করে সবাই রেস্ট করে নিতে বসে। টাঙ্গুয়ার হাওরের প্রবেশ মুখে দেখা যায় সারি সারি হিজল গাছ। মূল হাওরের পানির নিচের দিকে তাকালে দেখা মিলে হরেক রকম জলজ উদ্ভিদ ও লতা গুল্মের। হাওরের মধ্যে দাঁড়িয়ে থাকা সুউচ্চ ওয়াচ টাওয়ারকে দেখে দ্বৈত মানবী মনে হয়েছে। ওয়াচ টাওয়ারের নিচে সারি সারি হিজল করচের গাছ দাঁড়িয়ে আছে সারা বছর জুড়ে। হাওরের উত্তর পাশে টেকের ঘাটে রয়েছে স্বচ্ছ নীল জলে শহীদ সিরাজ লেক। এক পাশে মেঘালয়ের সুউচ্চ পাহাড়, আরেক পাশে ছোট ছোট সবুজ টিলা। মাঝখানে নীল জলের একটা অসাধারণ সৌন্দর্যের মূর্ত প্রতীক। টেকের ঘাট থেকে মোটরসাইকেল করে আধা ঘন্টার দূরত্ব রয়েছে বারিক্কা টিলা। জাদুকাটা নদীর তীরে এই পাহাড়টি বাংলাদেশের অংশে। এখান থেকে জাদুকাটার অপরূপ সৌন্দর্য অবলোকন করা যায়। হাওরের করচ হিজল গাছের মহিমা বিমোহিত করবে যে কাউকে। নিষ্পলক চাহনিতে মেতে উঠবে হৃদয়। অভিনবের বুকে মাথা গুজে সবুজের মহিমা দেখছে ঝিল। পানিতে ভেসে থাকা গাছ, আহা কত সুন্দর সৃষ্টি। স্বচ্ছ পানিতে খালি চোখেই দেখা যায়। রৌদ্রময়ী আকাশটা একটু একটু করে ঝকঝক করছে। ঝিলের ইচ্ছে হলো অভিনবের দেওয়া চ্যালেঞ্জটাকে পূরণ করার। হঠাৎ করে ঝিল ঠোঁট ছুঁয়ে দেয় অভিনবের ঠোঁটে। এক ফালি হাসে অভিনব। ঝিলের কানের কাছে ফিস ফিস করে বলে, এখন পারফেক্ট কাপড় লাগছে। দুপুরের তীব্র রোদ ভেদ করে যখন বিকালের মিষ্টি রোদ উকি দেওয়া শুরু করলো, তখনই হাওর যেন নতুন রূপে ধরা দিল। সে অনুভূতির কথা প্রকাশ করা কষ্টসাধ্য। মৃদু বাতাসের সাথে পাখির গুঞ্জন পরিবেশটাকে মধুর করে যাচ্ছে। বোট চলছে টেকের ঘাটের উদ্দেশ্যে। মাঝে একটা সবুজ ঘাসে ঘেরা চরের মতো স্থান পরিলক্ষিত হয়। কিছুক্ষণের জন্য বোট থামানো হয় সেই চরে। সবাই নেমে গেল। ঝিল আর অভিনব লম্বা করে দম নিয়ে মুক্ত সমীরণ গ্রহণ করে। অভিনবের মাথায় উদ্ভট এক চিন্তা এসে ধরা দেয়। এত বড় সবুজে ঘেরা মাঠটা উপেক্ষা করতে পারল না সে। ঝিলের হাত ধরে বলল, দৌড়ানো যাক। দৌড়াবো কেন? পাখির মতো ফিলিংস নেওয়ার জন্য। দুহাত মেলে দিয়ে একদম দৌড়াতে থাকলে পাখির মতো উড়ে যাচ্ছে মনে হবে। বিষয়টা বেশ মনে ধরল। মাথা কাত করে সম্মতি জানালো। অভিনবের হাতে এক হাত আর অন্য হাত মেলে দিল। অভিনবের হাসি মাখা মুখটা বুঝিয়ে দিল এখনই দৌড়াতে হবে। সবুজের মাঝে দুই মানব যেন মিশে গেছে। পাখির মতো ডানা ঝাপড়ে দৌড়াতে লাগলো দুজনে। বিশাল মাঠটা চক্কর কেটে দুজনেই ক্লান্ত বেশ। তবুও অধরে হাসি যেন রয় না।
হাসতে হাসতে সবুজেই শুয়ে পড়ল। আকাশের দিকে তাকিয়ে রইল বেশ কিছুটা সময়। অদ্ভুত ভালো লাগা কাজ করছে। হাঁপাতে হাঁপাতে ঝিল বলল, দারুণ ছিল এটা। ইস, যদি আরেকটু দৌড়ানো যেত তাহলে আরো ভালো হতো। আমার সমস্যা ছিল না, তবে তোমার পা ব্যথা করবে। তুমি তো নিয়মিত এক্সারসাইজ করো না। এখন থেকে করব। আচ্ছা, এখন চলো, ওঠা যাক। অভিনব উঠে বসলো। ঝিল এখনো ক্লান্ত। ঝিলকে বুকে টেনে নিল অভিনব। মিনিট দুয়েক জড়িয়ে ধরে তারপর উঠে পড়ল দুজনাই। মোটামুটি সবাই বোটের কাছে চলে এসেছে। বোটে উঠতে বোট চলা শুরু করলো। ক্লান্ত ঝিল অভিনবের গায়ে সমস্ত ভর ছেড়ে বলল, এই ট্যুরটা বেশি ভালো, কোনো নিয়ম নেই, শুধু শান্তি আর শান্তি। কি বলেছে নিয়ম নেই? আলবাত আছে। আমার চোখে তো কিছু পড়লো না।
অভিনব পকেট থেকে একটা কাগজ বের করে ইশারায় পড়তে বলল। ঝিল ভদ্র মেয়ের মতো কাগজটা পড়তে লাগলো। তাহিরপুর উপজেলায় অবস্থিত টাঙ্গুয়ার হাওর টেকের ঘাট বারেক টিলা নীলাদ্রি সহ পর্যটন এলাকায় জনসমাগমের উপর 10টি নির্দেশনা জারি করা হয়েছে। 25শে আগস্ট থেকে এই নির্দেশনা কার্যকর হয়েছে। নির্দেশনাগুলো হলো, হাওর কিংবা নদীতে যাত্রা শুরুর অন্তত 6 ঘন্টা আগে নির্ধারিত ফরমে তাহিরপুর থানা ও উপজেলা প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে নৌযানের নাম, পর্যটকের সংখ্যা, যাত্রা ও ফেরার সময় উল্লেখ সহ লিখিতভাবে অবহিত করতে হবে। টাঙ্গুয়ার হাওরে চলাচলকারী কোনো নৌযানে অতিরিক্ত পর্যটক বা যাত্রী বহন করতে পারবেন না। ভ্রমণের সময় নৌযানের চালক ও পর্যটকদের অবশ্যই লাইফ জ্যাকেট পরতে হবে। বিশেষ করে হাওরে কিংবা নদীতে কোনো পর্যটক লাইফ জ্যাকেট ছাড়া নামতে পারবেন না। বিরূপ আবহাওয়া থাকলে হাওর কিংবা নদীতে ভ্রমণ করা যাবে না। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে ভ্রমণের সময় সবাইকে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। প্রতিটি নৌযানে ময়লা আবর্জনা ফেলার জন্য ডাস্টবিন স্থাপন করতে হবে। নির্ধারিত স্থান ছাড়া হাওর বা নদীর কোথাও ময়লা আবর্জনা ফেলা যাবে না। পর্যটকবাহী নৌযানে উচ্চস্বরে মাইক বা লাউড স্পিকার ব্যবহার করা যাবে না। প্রতিটি নৌযানে পর্যটকদের জন্য মানসম্মত পরিবেশ, পরিচ্ছন্নতা ও অন্যান্য সুবিধা নিশ্চিত করতে হবে। ভ্রমণকালে পর্যটকরা তাদের প্রয়োজনীয় জিনিসপত্র নিজ দায়িত্বে সংরক্ষণ করবেন এবং নিজেদের সার্বিক নিরাপত্তার বিষয়ে সচেষ্ট থাকবে। কাগজটা অভিনবের হাতে দিয়ে শটান হয়ে বসলো ঝিল। অভিনবের দিকে না তাকিয়ে বলল, মোট কথা, সমস্ত দায়ভার এজেন্সির সাথে, আমাদের তো শান্তি। দুদিকে মাথা কাত করে সম্মতি জানায় অভিনব। বারবার হাই তুলছে ঝিল, তাই অভিনব শুধালো, কফি খাবে? আচ্ছা। নিজ হাতে কফি বানিয়ে নিল অভিনব। ঝিলের ইচ্ছেতে 1 কাপ কফি বানিয়েছে। দুজনে নাকি 1 কাপ থেকে কফি খাবে। এতে দুজনের ভালোবাসা বাড়বে। অভিনবের কাছেও বিষয়টা ভালো লেগেছে। এমনিতেও তো স্ত্রীর সাথে বসে 1 প্লেটে খাওয়া কিংবা পানির পাত্রে স্ত্রীর ঠোঁট লাগানোর স্থানে ঠোঁট লাগিয়ে পানি পান করা সুন্নত। বেশ অনেকক্ষণ জার্নি করার পর টেকের ঘাটের দেখা মিলে। সবাই দাঁড়িয়েছিল। না চাইতেও মুখ দিয়ে ওয়াও শব্দটা উচ্চারিত হয়। নীলাদ্রি লেকের বড় বড় টিলা চোখে পড়ে। এটা মূলত লাইমস্টোন বা চুনাপাথরের খনির পরিত্যক্ত লেক। মেঘালয়ের সীমান্তবর্তীতে এর অবস্থান। পর্যটকরা নীলাদ্রি লেক নামে জানলেও স্থানীয়দের কাছে টেকের ঘাট পাথর কোয়ারি নামে পরিচিত। ঘন নীল জলের একপাশে মেঘালয়ের পাহাড়, তার চারিপাশে ছড়ানো ছিটানো পাথর। অনেকেই একে বাংলার কাশ্মীর নামে অভিহিত করে। মোহনীয় এই লেকের সৌন্দর্য হৃদয়ে দাগ কাটবে। ঘাটে বোট থামানো হলেই সবাই নেমে যায়। অভিনবের চোখ চারদিকে উঠানামা করছে। নয়নাভিরাম দৃশ্য দেখে আবেগে আপ্লুত হয়ে পড়েছে সে। প্রতিটা সৌন্দর্যকে নতুনভাবে সম্মোহন করে। ঝিলের কাঁধে ডানটা দিয়ে একটু কাছাকাছি হয়ে হাঁটে। অভিনবের স্পর্শ ঝিল অনুভব করেনি, কারণ সে মত্ত রয়েছে প্রকৃতিতে। অভিনব শুধালো, এখানে একটা বাড়ি বানালে কেমন হয় বলো তো? খুব ভালো। আমি রোজ মেঘালয় থেকে আসার সূর্যোদয় দেখব। কি সুন্দর, তাই না? অভিনব ডান হাত উঁচু করে নীলাদ্রিকে লেক বরাবর নির্দেশনা দেয়। ঝিল প্রশ্ন নিয়ে তাকায়। অভিনব বলে, লেকের এ পাশটা বাংলাদেশের, অন্য পাশটা ভারত। ওয়াও, এটাই বাংলাদেশের শেষ সীমান্ত। চলো না ও পাশটা যাই। কথাটা অতি আবেদনময়ী স্বরে বলে ঝিল। অভিনব হাসে। ঝিলের দিকে একটু ঝুঁকে বলে, যেতেই পারি যদি আমার ক্রস ফায়ারে আপনি খুশি হন। ভ্রুকুটি করে তাকায় মেয়েটা। অভিনবের কথাটা যেন মাথার উপর দিয়ে গেল। অভিনব একটু এগিয়ে হাঁটে। পেছন থেকে ঝিল প্রশ্ন ছুড়ে, ক্রসফায়ার কেন হবে? গার্ডরা আছে তো, সীমান্তবর্তী নিরাপত্তা বলেও তো কিছু হয়। এত সহজে সব কিছু তো আর পাওয়া যায় না। তবে একটা কাজ করা যায়, তুমি আর আমি ইন্ডিয়ান আর্মিতে জয়েন করি, তারপর সীমান্ত পারাপার করবো না হয়? রসিকতায় গা জ্বলে ওঠে মেয়েটার। কিছু অজানা থাকাটা স্বাভাবিক। তাছাড়া সবাই তো ওর মতো অতি বিজ্ঞ নয়। অভিনবের আড়ালে ভেঙচি কাটে ঝিল। একদিন ওর সময় আসবে। সবাই লেকে নামার প্রস্তুতি নেয়। গার্ড সবাইকে লাইফ জ্যাকেট পরে নিতে বলেন। লেকের গভীরতা প্রায় 300 ফিট। অভিনব ধরে ধরে কোমর অবধি পানিতে নামিয়ে নেয় ঝিলকে। সবথেকে মজার বিষয় হচ্ছে, যত এগোচ্ছে তত ঠান্ডা পানি অনুভব হচ্ছে। ঝিলের মনে পড়ে গেল বিখ্যাত 7 রঙের চায়ের কথা। এটাকেও তেমনই ধরা যায়, তবে এটাকে টেম্পারেচার আপ ডাউন বলা হয়। সন্ধ্যার ভিউটা চোখ ধাঁধানো সুন্দর। বড় বড় পাহাড়গুলোকে ছায়া মানবের মতো লাগে। মনে হয় এই লেকেই ডুবে যেতে। পায়ে পাথরের স্তর অনুভব হয়। অভিনবের বাহু ধরে সাঁতার কাটে ঝিল। তার সাঁতারের সীমা শুধু হাত পা ছড়ানো। অভিনব হঠাৎ করে আরও গভীরে নিয়ে যায়। এতে ভয় পেয়ে যায় ঝিল। বিরক্ত প্রকাশে অভিনব বলে, সেফটি জ্যাকেট পরে আছো না? যদি ফুটো হয়ে যায়? আমি আছি তো। আশ্চর্য মানবী তুমি, আমাকে ভরসা করেও করো না।
ভয় লাগে। কথাটা মিনমিনিয়ে বলে ঝিল। অভিনবের মনে ব্যথা লাগে। ঝিলকে এক হাতে জড়িয়ে নেয়, মাথাটা বুকে চেপে ধরে বলে, বাঁচলে একসাথেই বাঁচবো, আর মরলে একসাথেই মরবো। সন্ধ্যা নেমে গেছে। একটু পাড়ের দিকে এসে সকলে সমস্ত ভর ছেড়ে দেয়। পানিটাকে বিছানার মতো আলিঙ্গন করে চোখ বুজে। পরম আবেশে শরীর কেঁপে ওঠে। অদ্ভুত ভালো লাগায় সর্বাঙ্গে বিদ্যুৎ চমকে যায়। মৃদু সমীরণ এসে শরীরের প্রতিটা লোমকূপ স্পর্শ করে। ঠিক তখনই রক্তে শীতল তরল নেমে যায়। কি অসাধারণ অনুভূতিতে ভাসতে থাকে। পানির উপর এভাবে শুয়ে থাকা যেন অমৃত স্বাদ। ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। প্রতিটা বিন্দুকণা চোখ মুখ নাকে এসে লাগছে। ঝিল পিটপিট করে তাকায়, আবার চোখ নিভে যায়। আনমনেই হেসে ওঠে। অভিনবের দিকে তাকাতেই পরিলক্ষিত হয় একজোড়া গভীর দৃষ্টি তাকে দেখে যাচ্ছে। যেই চোখ প্রেম নিবেদন করছে, যে নয়নে নিজের মৃত্যু দেখে ঝিল। হতচকিয়ে যায় মেয়েটা। সন্তর্পণে কাছে টেনে নেয় অভিনব। নেশাক্ত চাহনি আর মাদকতাময় কণ্ঠে বলে, ভালোবাসে। সন্ধ্যায় ফিরে এসে ক্লান্ত সবাই। ছাদের উপর খাবার সার্ভ করা হয়। পুরো হাওর অন্ধকার। থেকে থেকে ছোট ছোট আলো দেখা যাচ্ছে। হন্টেড প্লেস বললেও ভুল হবে না। পাখির হিস হিস ফোঁস শব্দ রোমাঞ্চকর অনুভূতি দিয়ে যাচ্ছে। ডিনারের জন্য ছিল ভাত, হাঁসের মাংস, সবজি, ডাল আর লেমন টি। পেট পুড়ে খেয়ে সবাই হালকা গান বাজনা করে নিল। গানের তালে প্রেম নিবেদন। প্রতিটা কাপলই নিজেদের পুরনো দিনগুলো অনুভব করছে। না জানি কত বাধা পেরিয়ে আজ এতটা স্বস্তি। প্রেম বড় কঠিন ব্যাধি। বোট হাওরে ভাসতে থাকে, অর্থাৎ নোঙর বাঁধা হবে না। এতে নাকি আরও বেশি মজা পাওয়া যায়। সবাই ক্লান্ত থাকাতে বিছানায় গা এলিয়াতেই ঘুমিয়ে পড়ে। তবে রাতে বৃষ্টি হতে অদ্ভুত আনন্দ মিলেছে। বৃষ্টির আওয়াজের সাথে ঠান্ডা শিশির বাতাসে ঘুম এত ভালো হয় তা কারোরই জানা ছিল না। আসলে ক্লান্ত দেহ শুধু একটু স্বস্তি চায়। দ্বিতীয় দিন সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এক কাপ চা খেয়ে নেমে গিয়েছে টেকের ঘাটে। দোতলা লাল দালান দেখে ঝিলের মনে কৌতূহল জাগে। অভিনব হলো তার একমাত্র ডিকশনারি। তাই অভিনবকে প্রশ্ন করলো, এটা কি? তবে অভিনব উত্তর দিতে পারল না। ঝিল ভয়ঙ্কর চোখে তাকালো। আসলেই মানুষ কখনো ডিকশনারি হতে পারে না। পরিশেষে ট্রাভেল এজেন্সির সাথে কথা বলে জানতে পারলো লাল রঙা দালানটা টেকের ঘাটের একমাত্র ক্লিনিক। বোটের কাছ থেকে চেঁচামেচি শব্দ কানে এলো। অভিনবের সাথে ঝিলও এক প্রকার দৌড়ে সেদিকে যায়। রোহন বাচ্চাদের মতো চিৎকার করছে, তারই সাথে হাসছে গগন কাঁপিয়ে। এত খুশির হেতু খুঁজে পায় না ঝিল। মৌনতার কাঁধে ধাক্কা মেরে বলে, তোর দিওয়ানা এত খুশি কেন? আরে বোয়াল মাছ পেয়েছে। বোয়াল মাছ? বোটে জাল ছিল, ভোর থেকেই জাল ফেলে বসেছিল। আমার সাথে বাজি ধরেছে মাছ ধরে দেখাবে। 2 ঘন্টা পর এই বোয়াল মাছের দেখা মিলেছে। ঝিল ঠোঁট দুটো প্রসারিত করে। রোহনের পিঠে এক প্রকার চাপড় মেরেই বলে, বাহ, কি উন্নতি হলো! একবার মাছ ধরতে বলেছিলাম, সারাদিন পর দুটো চুনোপুটি নিয়ে ফিরেছিলে তুমি আর আহনাব ভাইয়া। আজ গার্লফ্রেন্ডের জন্য একেবারে বোয়াল মাছ? দাঁত কেলিয়ে হাসে রোহন। এত বড় মাছ ধরতে পারবে কল্পনাও করতে পারেনি। ঝিলের চুল টেনে দেয়। তারপর মৌনতার চুল এলোমেলো করে দেয়। মৌনতার আগে গজগজ করে ওঠে। ঝিল অবাক হয়ে দেখে সে দৃশ্য। রোহন বর্বরই শান্ত স্বভাবের, কিন্তু আজ যেন নিজের সমস্ত সত্তা উজাড় করে দিয়ে নতুন রূপে ধরা দিয়েছে সে। এটা কি প্রেমের মিলের বন্ধন? ঝিলের কাছে এসে অভিনব দাঁড়িয়েছে বেশ অনেকক্ষণ, অথচ ঝিলের ধ্যান নেই। অভিনবের ভারী নিঃশ্বাস কানে আসে। সে নিঃশ্বাস লক্ষ্য করে বা পাশ মুড়ে তাকাতে একচিলতে হাসি ফুটিয়ে অভিনব বলে, প্রতিটি মানুষের জীবনে সঠিক প্রেমের প্রয়োজন রয়েছে, সেটা যখনই হোক, টিনেজার বয়সে কিংবা বিয়ের পরে। সঠিক প্রেম আর আপন মানুষের প্রয়োজন অনেক। ঝিল আবেগে আপ্লুত হয়ে নয়ন ভরিয়ে ফেলে। অভিনব দুহাতের আঙ্গুলি দিয়ে সে জল মুছে দেয়। সময় নিয়ে কপালে চুমু খেয়ে বলে, চলো। নীলাদ্রি লেকের পাশে পরিত্যক্ত প্লেসে সবার আড্ডা চলছে। সকালের আবহাওয়া প্রাণকে স্বচ্ছ অনুভূতিতে ঘুরপাক খাওয়াচ্ছে। রোহন বেশ ভালো গিটার বাজাতে পারে। শৌখিনতার বশেই গিটার বাজানো হয় তার। 2-1 লাইন গাইলেও লজ্জায় আর গাইতে পারল না। মৌনতার সাথে মিল রেখে সবাই পিঞ্চ করে যাচ্ছে। পরিশেষে বেশ কিছুটা সময় সবুজ ঘাসে বসেই আড্ডা চলল। সকালের নাস্তাটা এখানেই করা হলো। নাস্তাতে ছিল ফল, জেলি, পাউরুটি। আশেপাশে ঘুরে ঘুরে দেখছে সবাই। মৃদু হাওয়াতে উঠছে চুল। চারিপাশে পরিত্যক্ত মেশিন পড়ে আছে। ট্রাভেল কর্মকর্তা জানালেন মূলত খনিতে ব্যবহার করা হতো এগুলো। একসময় বেশ মূল্যবান ছিল এই যন্ত্র, যা এখন অতি নগণ্য। অসাবধানতার কারণে কঙ্কর লেগে উল্টে পড়ে গেল ঝিল। অভিনবের কপালে সূক্ষ্ম ভাঁজ সৃষ্টি হলো। চিন্তিত হয়ে ঝিলের পায়ে হাত দিয়ে শুধালো, তুমি ঠিক আছো ঝিল?
চুলের কারণে ঝিলের মুখ দেখা যাচ্ছে না, তার উপর মাথা নিচু। অভিনব ব্যস্ত হয়ে পড়ল, ভয়ে বুক ভারী হয়েছে। হঠাৎ চমকে গেল ছেলেটা, কারণ খিলখিল করে হাসছে ঝিল। ফোঁস করে দম ফেলে অভিনব, মুখের অভিব্যক্তি পাল্টে ক্রুদ্ধ নয়নে তাকায়। ঝিল নুইয়ে যায়, অভিনব হাঁটুতে হাত রেখে হাসতে থাকে। একটা সময় পর হাসতে হাসতে কচি ঘাসে শুয়ে পড়ে। ঝিল ভ্যাবলার মতো তাকিয়ে প্রশ্ন করে, এটা কি হলো? রিভেঞ্জ। তুমি আমাকে ভয় পাওয়াতে চেয়েছিলে, তাই আমিও একটু ভয় পাইয়ে দিলাম। যাকে বলে যে যেমন তার সাথে তেমন। ঝিলের রাগ হয়, আশেপাশে তাকিয়ে কিছু পায় না। অভিনবের মাথাটা ফাটিয়ে দিতে পারলে শান্তি হতো। হঠাৎ হাতের দিকে চোখ যায়, হাত দিয়ে কার্য সম্পূর্ণ করে সে। কোনো মতে উঠে বসে অভিনব, একটু অভিনয়ের সুরে বলে, এত জোর কবে থেকে আসলো? মেয়েদের হাত তো নরম তুলতুলে হয়, তোমার হাত পাথরের মতো শক্ত কেন? কিছুক্ষণ পর ঝিল উল্টো পথে যায়, বিড়বিড় করে বলে, কপালে বউ জুটেছে যে, তাই তো ভাগ্য। এমন অশুভ লোকের কপালে আমি যে জুটেছি তাই তো বেশি। অভিনব ঝিলের দিকে ছুটে গেল। ঝিলকে স্পর্শ করবে তার আগেই বলল, একদম আর স্পর্শ করবে না। অন্য কাউকে বিয়ে করে তার নরম তুলতুলে হাতের ছোঁয়া গ্রহণ করো, যাও। বাহ, বেশ ভালো আইডিয়া দিলে তো। তুমি একমাত্র বউ যে তার সতীনকে নিয়ে আসার পরিকল্পনা করছো। অভিনবের খাপছাড়া ভাবে ঝিলের কান্না পেল। অভিনব মুখ টিপে হাসছে। ঝিল কিছুতেই অভিনবের নিছক মজাটা গ্রহণ করতে পারল না, উল্টো পথে দৌড় লাগালো। বিস্ময়ে হতবাক অভিনব এক মুহূর্ত দেরি করল না, ঝিলের হাত খপ করে ধরল। ব্যথাতুর কণ্ঠে বলল, আই এম সরি, ভেরি সরি। আমি সত্যি মজা করেছি, প্রমিস আর কখনো মজা করব না। ঝিল এবার কেঁদেই দিল। কেন ছোট বিষয়টা মানতে কষ্ট হচ্ছে ওর। নিছক মজাটাও বুকে রক্তক্ষরণ করছে। ফুপিয়ে কেঁদে মেয়েটার নাজেহাল অবস্থা। ঝিলের মুখে পরপর কতগুলো চুমু খেয়ে বুকে চেপে নিল, তাতেও ঝিলের কান্না থামছে না। অভিনব শপথ করলো এ কথা আর কখনোই বলবে না। যে মেয়েটা সাধারণ মজাও নিতে পারে না, যদি এমন কোনো কিছু ঘটে কখনো নির্ঘাত উল্টো কিছু করে বসবে। ভালোবাসার নতুন সমীকরণ দেখালো ঝিল। নীলাদ্রি লেকে নৌকা করে ঘোরাঘুরি হলো কিছুক্ষণ। শীতল বাতাসের সাথে টলটলে পানির মিলবন্ধন যেন স্বর্গীয় সুখ। সৃষ্টিকে উপভোগ করতে পারলে পৃথিবীর বুকে সেরা অনুভূতি সেটাই হবে। প্রতি নৌকার ভাড়া 300 টাকা করে। 11টার দিকে সবাই বোটে ফিরে আসলো। দুপুরের নাস্তাতে দেওয়া হলো মুরগির মাংসের খিচুড়ি, মরিচ ভর্তা আর সালাদ। এমন পরিবেশের জন্য পারফেক্ট খাবার। সবাই খানিকটা জিরিয়ে নিল। অভিনবের কথা বলে জানতে পারলো সাইট সিনে যাওয়া হবে। ঝিল বায়না ধরে বলল, আমরা সবাই বাইকে করে যাই প্লিজ, এটা বেশি মজা হবে। তুমি বাইক রাইড করবে প্লিজ। অভিনব একটু চিন্তিত হলো। বাইকে যাওয়া যেতেই পারে, তবে রাস্তার অবস্থা যে তেমন ভালো না। তবুও মানা করলো না। ঝিলের মুখে হাসি দেখার জন্য একটু রিস্ক না হয় নিল। ঝিল প্রচণ্ড খুশি হয়ে টুপ করে অভিনবের গালে চুমু দিল। বাহ, এবারে ট্যুরটা সত্যিই প্রয়োজনীয় ছিল। আমি রোমান্টিক, এটাই প্রমাণ দিলাম। হুঠার চুমু খাওয়াতে তো ভালোবাসা বাড়ে, তবে বাড়াবাড়ি করলে কমে যায়, যেমনটা তুমি করো। বলা নেই ক নেই, সোজা লিপস টু লিপস। ছি। ঝিলের কথায় অভিনবের মুখের অভিব্যক্তি পাল্টে যায়। এখন সত্যিই তার কিস করতে ইচ্ছা হচ্ছে। নিজের ভাবনা নিয়ে অগ্রসর হচ্ছিল, তবে পানি ঢেলে দিল মাহের। ফ্যালফ্যাল করে তাকালো ছেলেটা। শিমুল বাগানে যাওয়ার জন্যই ডাকতে এসেছে মাহের। দীর্ঘশ্বাস টেনে অভিনব মিনমিন স্বরে বলল, ভাই আর বোন দুটি আমার রোমান্টিক মুহূর্তে পানি ঢেলে দেয়। বাইক ভাড়া করা হলো। পার বাইক 300 করে রাখা হয়। তবে অভিনব যেহেতু নিজে বাইক ড্রাইভ করবে, তাই বাইকের কস্টটা বেশি পড়ল। বাইকে উঠে হই হুল্লোড় শুরু হলো। অভিনবের শক্ত পিঠে মাথায় এলিয়ে দেয় ঝিল। চোখ দুটো বন্ধ করে রাখে। অভিনব একটু সাবধান করে বলল, আমাকে জড়িয়ে ধরো প্লিজ, রাস্তাটা একটু আঁকা বাঁকা। আচ্ছা। শিমুল বাগানের কাছে বাইক পার্ক করা হলো। যদিও এখন শিমুলের সিজন না, তবুও ঘোরার জন্য সুন্দর এক জায়গা। ঝিল একটু আফসোস করে বলল, শীতকাল আসলে শিমুলের বাহারও দেখা যেত। তা যেত, তবে হাওড়ার আসল সৌন্দর্য তো এখনই। শিমুল বাগানের বিশাল গাছগুলো ছাউনির মতো দাঁড়িয়ে আছে। পরিবেশটাও শীতল। বিশাল বাগান ঘুরে চোখে পড়ল ঘোড়া। অভিনব একটা ঘোড়া ভাড়া করলো। ঝিল ভয় পাচ্ছে দেখে অভিনব আশ্বস্ত করে বলল, আমি জকি না হতে পারি, তবে ঘোড়া কন্ট্রোল করতে পারি। যদি পড়ে যাই আমি? কিচ্ছু হবে না বোকা, আসো। এক প্রকার টেনে হিঁচড়ে ঘোড়ার পিঠে উঠায় অভিনব। ঘোড়ার নরম তুলতুলে শরীরে হাত বুলায় ঝিল। ঘোড়াটা পেছনে ঘুরে তাকায়, তাতে ভয় পেয়ে যায় ঝিল। কয়েক মিনিট ঘোড়ার পিঠে ঘোরাফেরা করে নেমে যায়। অভিনবের মুখ দিয়ে এক অদ্ভুত শব্দ করতেই ঘোড়াটা ঝিলের হাত চেটে দেয়, যার ফলে চেঁচিয়ে ওঠে ঝিল। অভিনবের ভীষণ হাসি পায়, তবুও হাসে না।
পরে দেখা যায় ঝিল নিজেই হাসছে। অভিনব ঝিলের হাত ভালো করে ওয়াশ করে শিমুল বাগান থেকে বেরিয়ে আসে। বারেক টিলার উদ্দেশ্যে রওনা হয় সবাই। বারেক টিলায় ওঠার কারণ এখান থেকে পাহাড় আর জাদুকাটা নদীর ভিউটা বেশ ভালো দেখা যায়। তবে টিলার রাস্তা একটু উঁচু হয়ে যায়, যার কারণে বাইকের স্পিড কমিয়ে দেয় অভিনব। বারেক টিলার উপর এসে বাইক পার্ক করে। এখন জাদুকাটা নদীর পানি খুব কম, পূর্ণ বর্ষাতে পানিতে টইটুম্বর থাকে। বারেক টিলায় দাঁড়িয়ে বেশ কিছু মুহূর্ত উপভোগ করে। সমীরণে গা শিরশির করে ওঠে। অভিনবের গা ঘেঁষে দাঁড়ায় ঝিল। নদীর পরে বালুর মোটা আস্তরণ, আর তারপরই পাহাড়। আকাশটা যেন খুব কাছে নেমে এসেছে। ঝিলের তো যেতেই ইচ্ছা হচ্ছে না। অভিনব তাড়া দিয়ে বলল, দেরি হয়ে যাচ্ছে ঝিল। আর একটু প্লিজ। অনেকক্ষণ তো হলো, এবার যাই, আসো। মন খারাপ করে ঝিল। অভিনব দম ফেলে। ছোট ছোট বিষয়ে ঝিলের মন খারাপ হয়। আসলে মেয়েটা ছোট ছোট বিষয়ে আনন্দ খুঁজে নেয়, তাই ছোট বিষয়গুলোই আঁকড়ে ধরে। আজকের লাস্ট স্পট হলো লাকমাছড়া। বেশ কিছুক্ষণ বাইক রাইডের পর লাকমাছড়ার দেখা মিলে। লাকমাছড়ায় এসে সবাই একটু লেমন জুস খেয়ে জিরিয়ে নেয়। শান্ত পরিবেশটা বেশ উপভোগ করছে। অভিনব ঝিলের ক্লান্ত মুখটা মুঠোবন্দি করে বলে, চলো ঝড়ের পানিতে নামাছে। ঝিল সম্মতি জানায়। বিশাল পাহাড়ের কোণ বেয়ে পানি নেমে যাচ্ছে। পাহাড়ের সাথে ইন্ডিয়ান বর্ডার। একটা ব্রিজ দেখা যায়, যেটা ইন্ডিয়ার অন্তর্ভুক্ত। হয়তো ব্রিজের ভিউটা আরও উপভোগ্য, কারণ ব্রিজের গা ঘেঁষে ঝর্ণার পানি নেমে আসছে। পাথরে পা রাখতেই পানি বেয়ে নেমে যায়। বেশ স্রোত রয়েছে। ঝিল বারবার উল্টে যাচ্ছিল। অভিনব টেনে ধরে। স্রোতের পানিতে ভিজে একাকার হয়ে যায়। মসৃণ পানির সংস্পর্শে নতুন রূপে সজ্জিত হয় ঝিল। বাচ্চাদের মতো পানির সাথে বন্ধুত্ব করে নেয়। অভিনবের দৃষ্টি ঝিলের সৌন্দর্য উপভোগে ব্যস্ত। অভিনব হঠাৎ করে অনুভব করল প্রকৃতির সৌন্দর্যপ্রিয় মানুষের থেকে বেশি নয়। অধরকোণে হাসি ফুটে ওঠে। ব্যক্তিগত মানুষটা সত্যি অপরূপ হয়, যে সৌন্দর্য মানুষকে পাগলব্ধি করে ফেলে। তাই বোধহয় মানুষ সৃষ্টির সেরা জীব। ঝিলের কাছে এসে দাঁড়ালো অভিনব। স্রোতে ভাসার জন্যে ঝিলের এক হাত মুষ্টিবদ্ধ করলো। পাথর গায়ে ঠেস দিয়ে বসলো। চোখ বন্ধ করেছিল। কেন? কারোই না। ঝিল চোখ বন্ধ করলো। অতি সাবধানতার সাথে ঝিলকে কোলে তুলে নিল অভিনব। স্রোতের পানিতে বেশ কিছুটা পথ নেমে আসলো। ঝিল অনুভব করছে পানিতে ভেসে যাচ্ছে। চোখ খুলতে যেতেই অভিনব বলল, একদম না, ভয় পাবে তাহলে। ঝিল চোখ খুলল না। অভিনবের শরীরের মিষ্টি সুবাসের সাথে স্রোতে ভাসা প্রেমের স্রোতে ভাসতে লাগলো। স্বর্গীয় সুখ কেমন তা জানা নেই, তবে প্রিয় মানুষের সান্নিধ্য সেরা অনুভূতির একটি। লাকামছড়া থেকে সবাই বোটে ফিরে আসলো। টেকের ঘাট ছাড়তে কষ্ট হচ্ছে খুব, তবুও কিছু তো করার নেই। লাঞ্চের সময় পার হয়ে যাচ্ছে। বোট থামানো হলো হাওরের মাঝখানে গাছের ছায়াতে। পানি এতটাই পরিষ্কার যে পাকা রাস্তা দেখা যাচ্ছে। ঝিল নামার জন্য বায়না ধরল। অভিনব চেয়েও বারণ করতে পারল না। পরিশেষে ঝিলকে নিয়ে রোডে নেমে দাঁড়ালো। স্রোতের সাথে পানিতে থেকে রোড পিচ্ছিল হয়ে গেছে। একটু আগালেই পা পিছলে যাচ্ছে, তবুও ঝিল হাঁটতে লাগলো। বেশ কিছুক্ষণ পর টেনে ধরল অভিনব। আর এক সেকেন্ডও না, লাঞ্চ করা হয়নি, এখন লাঞ্চ করবে। আর একটু। সবকিছুতে আরেকটু কেন করো বলো তো? অভিনব প্লিজ। কি রোমান্স করবে? আসো কাছে। অসভ্য। হাঁ হয়ে যায় ঝিল। দ্রুত গতিতে চলে আসে। ভ্যাগাসরে বলে, রোহনের ধরা বোয়াল মাছ দিয়ে লাঞ্চ করা হবে আজ। সব থেকে বেশি এক্সাইটেড রোহন। বোয়াল মাছ মুখে তুলেই বলল, মাছটা তুমি না ধরলে এত সেরা হতো না ভাই। অভিনবের কথাতে সবাই হেসে দিল। রোহন সেদিকে পাত্তা দিল না। নিজের ধরা মাছ মানেই অন্যরকম ভালোবাসা। লাঞ্চে ছিল ভাত, বোয়াল মাছ, সবজি, টাকি মাছ ভর্তা আর ডাল। খাওয়া শেষে সকলে ছাদে বসে পড়ে, কেউ বা শুয়ে পড়ে। পরন্ত বিকেল হওয়াতে রোদ নেই, তাই বেশ ভালোই ভিউ দেখাচ্ছে। বোট চলছে তাহিরপুরের উদ্দেশ্যে। তাহিরপুরে যে পথ দিয়ে আসা হয়েছিল এখন সেই পথ দিয়ে ফিরছে না। অভিনবী বলেছিল হাওড়ের মানুষের জীবনযাত্রার এক ঝলক দেখতে চায়, তাই ক্যানেলের মধ্যে দিয়ে বোট চলছে। ছাদে বসে অভিনবের কাঁধে মাথা রেখে হাওড়ের শেষ চিত্র উপভোগ করছে ঝিল। শান্তিময় এক জার্নি ছিল এটা, যে জার্নিতে হারানোর ভয় নেই, বরং ছিল প্রাপ্তির সমীকরণ। বাসায় ফেরা হয়েছে আজ সপ্তাহখানেক, এখনও চোখে হাওড় ভাসে। কি সুন্দর সে দৃশ্য। কচি ঘাসের নরম বিছানার কাছে দামি বেড শিট, নিছকি ঠুনকো পানসে। আর্টিফিশিয়াল জিনিসের প্রতি একদমই ঝোঁক নেই অভিনবের। সে যদি বনের ভেতরে থাকা কোনো রাজ্যের অধিবাসী হতো তাহলে সব থেকে বেশি ভালো হতো। বিষয়টা এমন লাগলেও বিষয়টা সম্পূর্ণ ভিন্ন। আসলে মানুষ বড্ড অভাগা প্রাণী। যা আছে তাতে সুখ খুঁজে পায় না, যা নেই তার পেছনেই ছুটে যায়। কাচের গ্লাস গলিয়ে মৃদু আলো চোখে পড়ে। সময়টা বোধহয় সকাল 7টা কি 8টা।
সাধারণত এত বেলা অবধি ঘুমায় না অভিনব, তবে সপ্তাহখানেক ধরে ঘুম যেন জেঁকে বসেছে। পাশ ফিরতেই চোখে পড়ে নিষ্পাপ মুখখানি। ঘুমের মাঝেও ঠোঁট গোল করে আছে মেয়েটা। অভিনবে ডাকতে ইচ্ছে হয় না, যেন সহস্র বছর এই মুখের পানে চেয়ে কাটিয়ে দেওয়া বা হাতের খালা। ঢং করে ঘড়ির কাঁটা বেজে ওঠে। অভিনবের কর্ণপাত ঘটে সে শব্দ। দ্রুত ঝিলের বাহুতে হাত রাখে, আদুরে গলায় ডাকে, ঝিল ওঠো, অনেক বেলা হয়েছে, আজ থেকে এক্সারসাইজে মনোযোগী হব। চোখ পিটপিট করে তাকায় ঝিল। অভিনবকে অস্পষ্ট দেখতে লাগছে। হাত উঁচিয়ে আবার নামিয়ে নেয়, মুহূর্তে ঘুমে চলে যায়। পুরো ঘটনাটা অভিনবের মাথার উপর দিয়ে যায়। মেয়েটা আস্ত ঘুম কাতুরে। অবশ্য গত 7 দিন সে নিজেও ঘুমিয়েছে। ফ্রেশ হয়ে এসে দেখে ঝিল উঠে বসেছে, বারবার হাই তুলছে, যেন মাত্রই ঘুমিয়েছিল। সদ্য ঘুম থেকে ওঠা ঝিলের নাকের কোণে জমেছে তৈলাক্ত রেখা, চুলগুলো এলোমেলো, এতেও সৌন্দর্য খুঁজে পায় অভিনব। ঝড়ের পর শান্ত হয়ে যাওয়া পরিবেশটা যেমন লাগে ঠিক তেমনই লাগছে ঝিলকে, একটু এলোমেলো তবুও সতেজ। টাওয়েল বাড়িয়ে দেয় অভিনব, মৃদু স্বরে বলে, ঝিল দ্রুত ফ্রেশ হয়ে আসো, আধা ঘন্টার এক্সারসাইজ করবো আমরা। আজ না করলে হয় না? গত 7 দিন এই করে চলে গেছে, আর এইভাবে বারণ করা যাবে না। দ্রুত ওঠো, আমরা শুধুই বাগানে চক্কর দেব। জাস্ট জগিং দিয়ে শুরু করব, একটু পুশ আপ করবো, দেন আবার জগিং। আচ্ছা, তবে আমায় ব্ল্যাক কফি বানিয়ে দিতে হবে। আচ্ছা দিব। এক ঝটকায় উঠে যায় ঝিল। ওয়াশরুমের দিকে এগিয়ে আবারও ফিরে আসে। অভিনবের গলা জড়িয়ে ধরে পায়ের উপর পা রেখে টুপ করে চুমু খায়। এক মুহূর্ত দেরি না করে চলে যায়। অভিনবের এক ফালি স্বচ্ছ হাসে। গত 7 দিন যদি কিছু আপডেট হয়ে থাকে তা হলো ঝিলের রোমান্টিকতা। মেয়েটা পুরো পাগল। ঝিল ফ্রেশ হয়ে দেখে কফিতে ব্রাউন সুগার দিচ্ছে অভিনব। সচকিত হয় মেয়েটা, প্রাণোচ্ছল চোখ মেলে গিয়ে শুধায়, না বলতে ও ওই ব্রাউন সুগার দিলে যে? এটা গিফট। গিফট? একটু আগের মর্নিং হামের জন্য। ঠোঁট প্রসারিত করে হাসে ঝিল। ছেলেটার কাঁধে বাহু ঠেকিয়ে দাঁড়ায়। হাত থেকে কফি নিয়ে এক চুমুক দিয়ে অভিনবের দিকে বাড়িয়ে দেয়। ঝিলের ঠোঁট ছোঁয়ানো স্থান থেকে ঠোঁট ছুঁয়ে কফি পান করে অভিনব। সুন্নতগুলো মেনে চলার চেষ্টা করে দুজনের সাথে। 5 ওয়াক্ত নামাজেও অগ্রসর হয়েছে। যদিও ফজরের নামাজ প্রায় মিস হয়ে যায়, তবে কাজা পড়ে নেয়। আধা ঘন্টা এক্সারসাইজ করার কথা হলেও 45 মিনিট এক্সারসাইজ করে দুজনাই। 9টায় নাস্তা সারে সকলে, তাই আর এগোয় না অভিনব। ইশারায় কাছে ডাকে। ঝিল ক্লান্ত হয়ে যাওয়া শরীরটাকে নিয়ে বলে, কি? আজ আর করা লাগবে না, নাস্তার সময় হয়ে গেছে। ফোঁস করে দম ফেলে ঝিল। অভিনব রুমাল বের করে ঝিলের মুখের ঘামটুকু মুছে দেয়। মেয়েটার চোখে মুখে রং পাল্টে গেছে, একটু বেশিই হয়ে গেল। নাস্তার টেবিলে সকলে উপস্থিত। নাস্তার সময় কেউ কোনো কথা বলে না, তবে ইব্বান শিকদার ইশারা করে সকলের অনুমতি নিয়ে কথা তুললেন। আচ্ছা, আমার কোনো সমস্যা নেই। না বড় বাবা, যেটা ভালো হয় সেটাই করো। সবাই বেশ খুশি হলো। ঝিলের ফ্যামিলিকে আজ বিকেলেই আসতে বলা হয়েছে। অনুষ্ঠানটা শিকদার বাড়িতে সম্পূর্ণ হবে। মোটামুটি সবাই ব্যস্ত হয়ে পড়ল। অহেদের রিলেটিভ ইউএসএতে, সবাইকে এমার্জেন্সি আনার ব্যবস্থা করা হয়েছে। যেহেতু বেশ কিছুদিন ধরে প্ল্যান চলছিল, তাই তেমন কোনো সমস্যা হয়নি। সকলে কাল সকালে বিডিতে পৌঁছে যাবে। ঝিল আর অভিনব শপিং করতে চাইছে না, তাই সকলে ওদের ছাড়াই শপিংয়ে চলে গেল। ঝিল অভিনবের গায়ে ঠ্যাস দিয়ে শুয়ে পড়ল। অভিনব তার ডান হাত ঝিলের চুলে গলিয়ে হাসে। মেয়েটার চোখের নিচে ডেবে গেছে। একটু রাগী স্বরে বলল, ঠিকমতো খাচ্ছ না তাই না? মোট হয়ে গেলেও সমস্যা নেই, তবে অসুস্থ হলে সমস্যা আছে। খাচ্ছি তো, আসলে আমার মনে হচ্ছে প্রকৃতির সাথে মিশে যেতে পারলে আরো ভালো হতো। আচ্ছা, স্বয়ং অভিনবের সাথে মিশে যেতে ইচ্ছে করে না? তুমি এইসব উল্টা কথা ছাড়া আর কিছু জানো না? প্রেমের কথা বললে উল্টো হয়ে গেল। ভালোবাসা তো উল্টো কথা থাকবে, আর এটা স্বয়ং আল্লাহ তাআলা অনুমতি দিয়ে দিয়েছেন। ঝিল কথা বাড়ায় না। অভিনবের সাথে কথায় পারবে না সে, তাই ছেলেটার বুকে মাথা গুজে দেয়। মিষ্টি এক ঘ্রাণ নাকে আসে। নির্ঘাত দামি কোনো বডি স্প্রে দিয়েছে। ঝিলের পিঠে হাত রাখে অভিনব। একটু নড়ে চড়ে উঠে ঝিল। অভিনব সন্তর্পণে কাছে টেনে নেয়। ঝিলের মসৃণ ঠোঁটে হাতের স্পর্শ দিয়ে এগিয়ে যায়। ঝিল হাত দিয়ে বাধা প্রদান করে। অভিনবের প্রশ্ন বিদ্ধ মুখের কাছে মুখ নিয়ে বলে, এটা কালকের জন্য তোলা থাক। হতভম্ব অভিনব কয়েক সেকেন্ড তাকিয়ে থাকে। বিষয়টা মাথায় খেলে গেলে বাঁকা চোখে তাকায়। দুষ্টু হাসি ফুটিয়ে বলে, তৈরি থেকো তাহলে, ফুলদারে সজ্জিত প্রথম বাসর হবে এটা। আগেরবারের মতো বড় ভালোবাসা উপেক্ষা করবে না তো? করব না। কথাটা লজ্জা মিশ্রিত কণ্ঠে বলে ঝিল। অভিনব হাসে। প্রাপ্তির রেখা ফুটে মুখে। ঝিল ছাড়া এক মুহূর্ত বাঁচা দুষ্কর হয়ে পড়েছে। কে জানতো এই মেয়েটার মাঝে অভিনব হারাবে। ইহরিমা সহ 3 মামি শাড়ি গহনা দেখাচ্ছেন। সব কিছুই 4 সেট করে এনেছেন।
কারণ ঝিলের পছন্দের একটা বিষয় তো রয়েছে। ঝিল এটা ওটা মেলে দেখছে, তবে কোনটা নিবে বুঝতে পারছে না। পরিশেষে ঠিক করলো অভিনবকে বলবে পছন্দ করে দিতে। আম্মু অভিনব না হয় পছন্দ করে দিবে। কথাটা বলেই মাথাটা নিচু করে নেয়। প্রচণ্ড লজ্জা পেয়েছে সে বিষয়ে ঝিলকে লজ্জা দিল না, বরং খুশি হলো স্বামীর পছন্দের মূল্য দিবে বলে। সমস্ত গহনার শাড়ি রেখে চলে গেলেন ওনারা। যাওয়ার আগে বলে গেলেন অভিনবকে পাঠিয়ে দিচ্ছেন। মুক্ত আকাশে তাকিয়ে আছে ঝিল, জানালার গ্রিলে মাথা ঠেকিয়ে পরপর নিঃশ্বাস ফেলছে। বিয়েটা হয়ে গেলেও কেমন বিয়ের আগের লজ্জা আড়ষ্টতা কাজ করছে। হঠাৎ করে অভিনবের হাতের স্পর্শ অনুভব করে। পেছন থেকে জড়িয়ে আছে অভিনবের হাতে হাত রাখে ঝিল। কিছুক্ষণ এভাবেই কেটে যায়। অভিনবের খোঁচা দাড়িতে গলায় সুরসুরি অনুভূতি হয়, তাতেই ঝিল চোখ বন্ধ করে নেয়। অভিনবের ঘন নিঃশ্বাসের সাথে গভীর স্পর্শে কেঁপে ওঠে মেয়েটা। নিজেকে ছাড়িয়ে তোতলিয়ে বলে, একটা চয়েস করে দাও। ওয়েল, দেখছি। পরপর 4টে শাড়ি ঝিলের গায়ে মিলিয়ে অভিনব নিজেও বিপাকে পড়ে যায়। প্রতিটা রঙই ঝিলকে গলিয়ে নিচ্ছে। অদ্ভুতভাবে সবগুলোতেই পারফেক্ট লাগছে, নাকি অভিনবের চোখেই পারফেক্ট ঝিল। বেশ কিছুক্ষণ চিন্তা করে সিদ্ধান্ত নিল গোল্ডেন কালারের সাথে লালের কম্বিনেশন করা শাড়িটাই বেস্ট। এটার সাথে হালকা কিছু গয়না মিলিয়ে দেয় অভিনব। ঝিলের কপালে চুমু খেয়ে বলল, আমার বউ সব রঙেই মাশাল্লাহ, প্রতিটা জুয়েলারি তোমার কাছে খুবই সামান্য। লজ্জা হাসে ঝিল। অভিনবের বুকে ধীরে মাথা রাখে। তখনই দরজায় কড়া পড়ে। ভয় পেয়ে যায় ঝিল। ভেবেছে দরজা খোলাই ছিল। অধর কোণে হাসি ফুটিয়ে অভিনব বলে, এত কাজে কাজ আমি করি না, তৈরি থাকুন কালকের জন্য। অভিনবের কথাটা শেষ হতেই ঝিল ছুটে যায়। এত লজ্জা কেন লাগছে? অভিনবের কাছে আসতেই বুকে ধিম ধিম আওয়াজ হচ্ছে। নতুন করে প্রেমের জোয়ার বইছে। এতদিনের ভালোবাসার পরও একই রকম লজ্জা কাজ করছে। এ কেমন যন্ত্রণা হলো? সকাল সকাল পুরো শিকদার বাড়ি মেহমানে টইটুম্বর। প্রতিটা সদস্য ব্যস্ত সময় পার করছে। অতিথিদের নাস্তা দেওয়া, রেস্ট করার ব্যবস্থা, সব কিছু মিলে 1 সেকেন্ডও দাঁড়ানোর সময় নেই। বাড়ির একটা ফাঁক ফোকরও যেন বাকি নেই। চারিদিকে মানুষের সমাগমে মনে হচ্ছে মেলা বসেছে। অভিনব ফ্যাল করে তাকিয়ে করিডোরে পায়চারি করতে লাগলো। কাল রাতে রূপা আর মৌনতার সাথে থেকেছে ঝিল। অভিনব দুবার চোখ রাঙিয়েছিল। ঝিল সেদিকে পাত্তা দেয়নি। সকাল 9:30টার দিকে দরজা খুলে বেরিয়ে আসে ঝিল। পরনে হলুদের পোশাক, হলুদ শাড়ির সাথে কাঁচা ফুলের গহনা, ঠিক যেন বাগানে সদ্য ফোটা ফুটন্ত ফুল। মুখে হালকা মেকআপের ছোঁয়া, এতটাই সূক্ষ্ম মেকআপ যে মনে হচ্ছে পানি দিয়ে মুখ ভিজিয়ে এসেছে। অভিনবের চাহনি দেখে কোথা থেকে যেন লজ্জা এসে ভর করল। হৃদয়ের ফাঁকফোকর গলে ঢুকে গেল বসন্ত। পাশ কাটানোর সময় হৃদস্পন্দন বেড়ে গেল সহস্রগুণ। অভিনব হাত উঁচিয়ে বলল, ঝিল। এই কণ্ঠস্বরটা যেন ঝিলের অন্তরে তীর ছুঁড়ে দিয়েছে। মনে হচ্ছে পা দুটোকেও খিচে ধরেছে, একটুও নড়াচড়া করতে পারছে না। অভিনব আগালো, সামান্য ব্যবধান রেখে ঝিলের বাহুর উপরে হাত বুলালো। শিরশির অনুভূতিতে ছেয়ে গেল মেয়েটার শরীর, কাঁপুনি দিয়ে উঠল। অভিনবের ঘোর লাগা চোখে নিজের অবয়ব দেখতে পেল। স্থির দৃষ্টিপাত তাকে ভর্ৎসনা করে দেয়। অভিনব বলল, আবেদনময় লাগছে ঝিল, আজ আমি সত্যিই তোমাতে পাগল হয়ে যাব। এক মুহূর্ত দেরি করে না ঝিল। শাড়ির কুচি ধরে ছুট লাগায়। প্রতিটা কদম বুকে এসে লাগে। অভিনবের বাঁ পাশের পাঁজর বরাবর হাত রেখে উচ্চারণ করে ভালোবাসার সুমধুর কিছু বাণী। হলুদে মাখামাখি ঝিল। এতটা হলুদ লাগিয়েছে যে নিজেকে হলদেটে পরি মনে হচ্ছে। অভিনবের পাশাপাশি রেখে হলুদ লাগানো হয়েছে তাকে। প্রথম হলুদের ছোঁয়া অভিনবের থেকেই পেয়েছে, তবে কাউকে বারণ করতে পারেনি আর। কারণ অভিনবের নেশাক্ত চাহনি তাকেই দেখছিল, যে উপেক্ষা করার শক্তি ঝিলের হয়ে ওঠেনি। তার ফলস্বরূপ হলুদ ভূতে পরিণত করেছে তাকে। সন্ধ্যাবেলার জন্যে সাজানো হচ্ছে তাকে। হলুদের সময় অভিনবকে দেখেছিল, তারপর লাপাত্তা অভিনবের দেখা মিলেনি, কোথাও একটা বেরিয়েছে। অবশ্য ঝিল মনে মনে স্বস্তির নিঃশ্বাসই ফেলেছে, কারণ এখন তার অবস্থা পালায়। এই বিচিত্র অনুভূতির সাথে পরিচিত নয় সে। পার্লারের মেয়েটা খুব হালকা মেকআপই সাজিয়েছে ঝিলকে। অভিনব বলেছে হালকা মেকআপ করতে, কারণ সমেত বলেছে মেকআপ খেয়ে পেট খারাপ করতে চায় না। লাগাম ছাড়া কথাটা সবার মাঝে বলাতে লজ্জায় পড়েছে ঝিল। অভিনবের ভাবখানা ছিল ডোন্ট কেয়ার। সন্ধ্যা 7টার দিকে স্টেজে তোলা হয় ঝিলকে। হঠাৎ করে পুরো স্টেজে আধার নেমে আসে। লাইটিং পরে বাগানের মাঝ বরাবর সোনালি পাঞ্জাবি পরে আসছে অভিনব। এই প্রথম পাঞ্জাবিতে অভিনবকে দেখল সবাই। রূপকথার রাজকুমারের থেকে কোন অংশে কম লাগছে না ছেলেটাকে। চোখ ধাঁধানো সৌন্দর্যে ঝিল ঢোক গিলে নিল। ফুলের সমারোহে সজ্জিত ঘর, যাকে বাসর বলে আখ্যায়িত করা হয়। গায়ে কাঁচা হলুদের গন্ধ লেগে আছে। প্রিয় মানুষটার জন্য বসে আছে ঝিল। বুকের ভেতর অদ্ভুত লীলা খেলা চলছে। চন্দ্রমামা আজ নিভে আছে।
চন্দ্রমামা আজ নিভে আছে। অভিনব যেন আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিয়েছে, আজ আমার আকাশে তোর প্রবেশ নিষেধ। বেশ কিছুক্ষণ পর দরজা খোলার শব্দ পায় ঝিল। কোথা থেকে সমীরণ এসে তার সর্বাঙ্গে শীতলতা নামিয়ে দেয়। অভিনবকে বেশ বেগ পোহাতে হয়েছে। ভাই বোন সহ বড় শ্যালকরাও আজ নেমেছে পথে। তাদের জোরালো দাবি ক্যাশ পেমেন্ট দিতে হবে, কার্ড নট অ্যালাউ। যা জোগাড় করতে দফা রফা অবস্থা। এক পা দুপা করে এগিয়ে আসে ঝিল। বাঙালি বউদের মতো পায়ে হাত দিয়ে সালাম করে না সে, বরং অভিনবে শিখিয়ে দেওয়া উপায়েই বলে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বহুদিন আগে অভিনব বলেছিল বিষয়টা। পায়ে হাত দিয়ে সালাম করা পছন্দ নয় তার। জানালার কাছ দিয়ে বাইরে তাকায় অভিনব। মেঘে ঢেকে আছে চাঁদ। অভিনব হাসে। চাঁদ থাকলে চাঁদের আলো ম্লান করতেই হতো। চাঁদও যেন অভিনবের পক্ষে। আজ ঝিলের দিকে তাকিয়ে ঝরঝর কেঁপে ওঠে অভিনব। কাঁচা হলুদের সুবাসে নাকে এসে লাগছে। নতুন বউদের মতো ঘোমটা দেওয়া ঝিল যেন এক সাগর আবেদনময়ী। একটু করে এগিয়ে যায় অভিনব। ঝিলের মুখ উঁচু করে নয়নাভিরাম প্রিয়তমাকে অবলোকন করে। এ মুখশ্রী যেন পৃথিবীর সমস্ত মায়া নিয়ে এসেছে, যে মায়াতে ডুবে যাচ্ছে অভিনব। ঝিলের কোমল ঠোঁটে আলতো করে ঠোঁট ছোঁয়ায় অভিনব। ঝিল বাধা প্রদান করে না, তবে আজ সে মরেছে। যে অভিনবের বুকে মাথা রাখা তার অভ্যাস, সে অভিনবের একটুখানি ছোঁয়াতেই যেন তার সর্বনাশ। ভালোবাসায় সিক্ত হয় এই প্রহর, যার মাঝে রয়েছে এক সমুদ্র ভালোবাসা পরিশিষ্ট। নিউ ইয়র্ক শহরের বিশাল প্যালেসের ছাদে সাধারণ পাতলা কুর্তি পরে থরথর করে কাঁপছে ঝিল। কনকনে শীতে দাঁতে দাঁত লেগে গেছে। ইউএসএ এসেছে মাস দুয়েক। অভিনবের চাপে পড়ে শীতের রাতে ঠান্ডা প্র্যাকটিস করতে হচ্ছে। সামনের বছর সাইবেরিয়া যাবে, তাই এবছর প্র্যাকটিস চলছে। কুয়াশায় চাঁদ ঢেকে আছে। কাঁপতে কাঁপতে বলল, আর কতক্ষণ থাকবো অভিনব? আর অনেকক্ষণ থাকতে হবে। মরে যাব আমি, প্লিজ আর না, একদম জমে গেছি। হুম, থাকতেই হবে, নাহলে সাইবেরিয়া যাব কি করে? ঝিল আর কথা বাড়ায় না। সহস্রবারে কথা বলেছে সে, আর একই উত্তর দিয়েছে অভিনব। সাইবেরিয়ার বিখ্যাত হ্রদ হলো বৈকাল হ্রদ। সেখানে তাপমাত্রা -50 ডিগ্রির উপর বেশি হয়ে যায়। সাধারণ মানুষ সেখানে টিকে থাকতে পারে না, তাই এই আয়োজন। ঝিল এবার কেঁদেই দিল। অভিনব গলা ঝেড়ে বলল, চিন্তা করো না, কিছুদিনের মধ্যেই বাচ্চা কাছে নিয়ে নেব, আর তারপর সবাই মিলে আবার সাইবেরিয়া ঘুরবো, কেমন? ঝিল রেগে যায়। অভিনব রাগ থামানোর চেষ্টায় মেয়েটাকে বুকে চেপে ধরে। সত্যিই ঠান্ডায় বরফ হয়ে গেছে মেয়েটা। ফিসফিস করে অভিনব বলল, সমস্ত শীতল হাওয়া এই বুকের উষ্ণতায় নেমে যায়। প্রেমের জ্বরে আরেকটা প্রহর হয়ে যায়। দুজনের ভালোবাসা আবার একে অপরকে আঁকড়ে নিল। আরেকটা প্রহর হয়ে গেল প্রেমময়, যার সাক্ষী হলো স্বয়ং প্রকৃতি।